আমি জানি না কিছু। অঙ্ক বই বার করো। আচ্ছা, ক্লাস 10 এর খাতা দেবো আজকে। করো না এখন। না এখন না, আগে পড়িয়ে নি, শেষ করি। না সব আঁকবা কেন? এগুলোই তো এটা আগের দিনের খাতা না, তার আগে খাতা। অঙ্ক তো, আমি বিজ্ঞান বই নিয়ে। বাধা বললো? বার করো, ভেদ বার করো। আচ্ছা, ভেদের এখানে আমাদের অল্প কটা অঙ্ক আছে, ওটা করলেই হয়ে যাবে। আজকে তোমাদের সেকেন্ড পরীক্ষার সিলেবাসটা বুঝিয়ে দেবো, যে কি কি পরীক্ষা আসবে না আসবে, তোমরা করে নেবা। এই শোনো শোনো, ও সব উত্তরণী পড়ে যাচ্ছে কোনো আবার। 1, 9, 7 কোষে দেখি 13, একেরটা। আচ্ছা, ওটা কার? এই কার ওটা? সতেরোর একেরটা। এই কথা বলবো না, চুপ। অঙ্ক স্কেল, এই কার স্কেল? স্কেল কিসের? বাইরে থেকে মার্জিন টেনে আনবা কেন আবার? কি নিজে তো আমার মনে হয় লোককে ডিস্টার্ব করবো না, হাত দিয়ে টানো। একেরটা দেখো, এক্স ভ্যারিসাস ওয়াই স্কোয়ার এবং ওয়াই সমান সমান 2a। এক্স ভ্যারিসাস ওয়াই স্কোয়ার এবং ওয়াই সমান সমান 2a যখন এক্স সমান সমান a, আর এক্স ও ওয়াই এর মধ্যে তাহলে সম্পর্ক নির্ণয় করতে বলেছে, তাই না? তাহলে প্রথমে যেটা আছে সেটা আমরা লিখে ফেলবো, এক্স সমানুপাতিক ওয়াই স্কোয়ার, এটা দেওয়া আছে। তাহলে এটাকে যদি আমরা ভাঙতে চাই, ভ্যারিসাস চিহ্ন তুলতে, তাহলে কি করতে হবে? এক্স সমান সমান কে ইন্টু ওয়াই স্কোয়ার আমরা লিখবো। তাহলে কে হলো, কি লিখবো বলো তো তানিয়া? কে কি জিনিস? অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক। অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, আরে তাহলে ফোন করে শুনে নি বাবার কাছে, যে ও বলছে যে তাড়াতাড়ি করতে, কীর্তনে চাঁদা কাটতে হবে, শুনিনি একটা? কি সুন্দর। আচ্ছা, ডট ডট দিয়ে 1 নং। ও, তোমার তাড়াতাড়ি যেতে হবে, ঠিক আছে। না শুনবো না। আচ্ছা, তাহলে বা এক্স এর এখানে মানগুলো বসিয়ে দিই। দেখো, এক্স এর মান a বলেছে আর ওয়াই এর মান বলেছে 2a, তাহলে কে ইন্টু 2y তার হোল স্কোয়ার। তাহলে ওহো, কে ইন্টু 2a তার হোল স্কোয়ার। তাহলে বলো তো, এই যে সুকান্ত, 2a তার হোল স্কোয়ার মানে কত? 2a তার হোল স্কোয়ার মানে কত? 2a স্কোয়ার মানে কত? 4। আর a স্কোয়ার মানে a স্কোয়ার, 4a স্কোয়ার। তাহলে a আর a স্কোয়ার কেটে দিলে a হলো। তাহলে আমরা পেলাম 1 সমান সমান কে ইন্টু 4a, বা আচ্ছা এটা করলে পরে গুলিয়ে ফেলতে পারো, এরকম ভাবে করে জিনিসটা, বা a সমান সমান কে ইন্টু 4a স্কোয়ার। আমরা কে এর মান বার করবো, তাহলে 4 স্কোয়ারটাকে এদিকে নিয়ে আসি, a বাই 4 স্কোয়ার সমান সমান কে। a আর a স্কোয়ার কাটলে a হবে নিচে, তাহলে বা 1/4a সমান সমান কে, বা কে সমান সমান 1/4a। হ্যাঁ, এটা থাক। আচ্ছা, এবার 1 নং এ কে এর মানটা আমরা বসিয়ে দেবো, তাহলে আমরা এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক শেয়ার হয়ে গেছে না? হয়নি। আচ্ছা, লিখব কি 1 নং এ কে সমান সমান 1/4a বসিয়ে,
কোথায় গো? 4a স্কয়ার, 4a স্কয়ার। ও আচ্ছা 17। হ্যাঁ বলো। y এর মান 2a। না, আমরা শুধু k এর মান বসাবো তাহলে হয়ে যাবে। কি আচ্ছা তাহলে তাহলে k সমান 1/4 এ বসিয়ে কি পাবো এক নঙে? তাহলে x সমান k এর জায়গায় 1/4 ইন্টু y স্কোয়ার, তাহলে বা 4a টাকে আমরা x এর দিকে নিয়ে নিই, তাহলে কত হবে 4ax সমান y স্কোয়ার। তাহলে আমরা y স্কোয়ারটাকে আমরা বাঁ পাশে নিয়ে যাই, 4ax কে ডান পাশে নিয়ে আসি, আগে পরে করতেই পারি। তাহলে দেখো আমাদের সম্পর্ক বেরিয়ে গেল, y স্কোয়ার সমান 4ax। উত্তরে কি আছে দেখো তো, x ও y এর মধ্যে, ঠিক আছে, সম্পর্কটি হলো y স্কোয়ার সমান 4ax। হ্যাঁ বলো। আচ্ছা তারপরেরটা আসি, সেম, হ্যাঁ সেম অঙ্ক। আচ্ছা ওখানে বোধহয় যোগ করতে বলেছিল না, এখানে গুণ করতে বলেছে। ও অঙ্কিত এখনো ঢুকছো? টোকো টোকো তাড়াতাড়ি লেখো। তোমার হাতে ব্যথা নাকি? ও না, ডান হাতে। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা, লেখো। হ্যাঁ লেখো লেখো। না না, নাম টাম দেখে কি করবো, ওই তো এ থেকে জেড এর মধ্যে কিছু একটা থাকবে, অত ভেবে কি হবে। ওর বাইরেতে কিছু না, আবার যদি কোরিয়ান মোরিয়ানে, ছেলেটা কোরিয়ানে লিখবে না। কিম জিম, ও ঠিক আছে, যা আছে আছে বাবা, অঙ্কিতের কাছে থাক। তাই লেখো, এই হাত চালিয়ে লেখো, ব্যথা নেই তো, তাদের তাদের তুমি কাজই এমন করবে, লোকে ডিস্টার্ব করবেই তো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে থাক। না 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 না, ভুল করে পাঠাবো না আমাকে, কোনো দরকার নেই, আমি ভালো আছি। হ্যাঁ এই যে মাধ্যমিকে পড়ে যখন ফেল করবে না, তখন ভিডিও গুলো দেখবে দাদা কি কি ডায়লগ দিছিল। পরীক্ষা দিতে যাবো তো আবার, পরীক্ষা দিতে আমি নিয়ে যাবো, চিন্তা করছো না। যত একই স্কুলে পড়বে, নিয়ে যাবো কোনো ছেলেদের, মেয়েদের স্কুলে যাওয়া যাবে। ওটা একটা স্কুলের একটা নির্দিষ্ট স্কুলে পড়ে, যেমন না না না, পাশে অন্য স্কুল থাকবে। হ্যাঁ সামনে পেছনে হতেও পারে, ক্রস হতে পারে। রোল ক্রস হয় না ওসব না। ধরো এখানে তুমি বসলে, দেখো মনে করো তোমার রোল 1, তোমার বান্ধবীর রোল 2, দেখা গেলো মনে করো 3টে স্কুল ঢুকে গেছে, তাহলে এখানে হচ্ছে দিগনগর গার্লস হাই স্কুল, এখানে মনে করো চক দিগনগর, মানে কালীরহাট চক দিগনগর না, তোমার এটা চাপড়া দিগনগর হয়ে গেল। এখানে মনে করো অন্য কোনো স্কুল আছে, আর এখানে মনে করো অন্য কোনো, তাহলে তোমার সঙ্গে কারোর লিঙ্ক নেই, তার সামনের বেঞ্চে অন্য দুটো অন্য জায়গা, এটা হয়েছে, বুঝতে পেরেছো? হ্যাঁ তো অনেক সময় দেখা যায় এরকম হয় না, ক্রস হয়, মানে তুমি এখানে, তোমার বান্ধবী এখানে, মানে শত্রু হতে পারে, একই রুমে হতে পারে। তুমি একটু হাতের লিখে ভালো করো, বুঝলে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ দিয়ে যাবো। হুম, জল এলে ঢপ দিতে আমি যাবো, নিচে ঢপ আছে। আমরা ঝোপের মধ্যে দাঁড়িয়েছিল কেন?
আবার লোক দেখায় আবার বাবা আজকে থাকি না বাবা এটা ভুল ছিলেছি আমরা ভুল করেছি এই তোরা চারজন আছিস তুই একটাকে ধরতে পারছিস না ভুলে গেলি তো ওর ইচ্ছা দেখানো হচ্ছে না দেখানো আমাকে আমি দেখবো আরে এম দিয়ে না কষ্ট করে হাত কেটে লেখা আর বুঝিসনি জিনিসটা কি এই ভাই তুই আমাকে এই ফটো লিখা তো একটা কি বানা আগে গরম টমাটাম ঠান্ডা মানে গরম করে মেরে কোথায় দম গাছের শ্যাম ज्यादा की बोला दम गाছ মুখে খা তেমন অতিরিক্ত জল দিতে হইল তাই সেই জন্য বলছি তাও দেখতে পাইছিস কি করে এই বড় আর জল নিতে গিয়ে আমাদের কলেজ জল হলো কি হচ্ছে না না আমাদের সামনে কলেজ জল ভালো বলছি ভালো গন্ধ লাগে আমাকে দিয়ে যাও আমি খাবো যাও সরের বোতলে নিয়ে যাও দিয়ে নিয়ে আসো যাও না 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 যাও হ্যাঁ ব্রেক যাও তোমার ব্রেক যাও যাও 17-2 তারপর এক্স ভ্যারিসেস ওয়াই ওয়াই ভ্যারিসেস জেড এবং জেড ভ্যারিসেস এক্স হলে অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করি মানে খুব সহজ যেমন আছে প্রত্যেকবার আমরা ভ্যারিসেস তুলবো তাহলে এক্স ভ্যারিসেস ওয়াই বা আচ্ছা এখানে তিনটে আলাদা আলাদা ভ্যারিসেস আছে না তাই এই জন্য আমরা কি করবো প্রত্যেকবার k1 k2 k3 এভাবে ধরবো তাহলে x সমান k1 ইন্টু ওয়াই k1 এর মানটা একটু লিখে নিও k1 হলো এখানে তিনটে আলাদা লাইন করবো বুঝলে অশূন্য ভেদ ধ্রুবক তাহলে বা এক্স বাই ওয়াই সমান k1 হয়ে গেল এটাকে আমরা ডটে 1 নং ধরতে পারি পরেরটা এবং হ্যাঁ তুমি লিখতে পারো পাশাপাশি অসুবিধা নেই এই তোমরা লিখে নিয়ে তো অশূন্য ভেদ ধ্রুবক আমি আর লিখছি না এই সুদীপ ওসব কি দোয়ার দরকার নেই তোমার এখানে লিখে না অশূন্য ভেদ ধ্রুবক দিতে হবে হ্যাঁ লিখো হ্যাঁ এটা k1 আচ্ছা এর পরেরটা আছে হচ্ছে z ভ্যারিসেস x বা z সমান k3 x হ্যাঁ k3 এর পরে একটু লিখে নাও k3 হলো অশূন্য ভেদ ধ্রুবক আচ্ছা বা z বাই x সমান k3 ডট 3 নং হ্যাঁ হ্যাঁ আছে তো হ্যাঁ বুড়ির বাড়িতে চলছে সুজয়দার পড়াচ্ছে এখানে আগে সুজয়দার কাছে কে পড়তে কেমন পড়াই এই কেমন কথা মানে ব্যাচে খেয়েছে রে কেমন একটু উল্টো পাল্টা শুনি ওটা বলো তোমারটা কি k3 k2 হলো অশূন্য ভেদ ধ্রুবক k2 1,2,3 গুণ করে পাই
তা আমার এখানে তো উল্টো হয়, তোমরা এসে গল্প জুড়ে দাও। হ্যাঁ কি ওইটা না, ওরা তো মাস্টার কোর্স না, দুটো মেয়ে আছে সানা এবং গীতা নামে, ওর সাথে গল্প শুরু করছিল। ছি, ছি, আমি শুনিনি কিছু, আমি শুনিনি, হ্যাঁ কিছু শুনে যাও, দমদমা তো আমি কিছু শুনি বাবা। কেউ তারা বলি ও পড়াশোনা করবো বলবা, শুধু ওয়ার্ডের মধ্যে বলতে কি এই জন্য না, 1 নঙে যেটা ছিল দেখো x বাই y সমান সমান k1, 2 নঙে ছিল y বাই z সমান সমান k2, আর z বাই x সমান সমান k3। হ্যাঁ, তাহলে বাঁ দিকের গুলোকে আমরা একদিকে যোগ করেছি, ডান দিকের গুলোকে একদিকে, সরি, বাঁ দিকের গুলোকে একদিকে গুণ করেছি, ডান দিকের গুলোকে একদিকে গুণ করেছি। তাহলে y y কেটে দিলাম, z z কেটে দিলাম, x x কেটে দিলাম, তাহলে এদিকে কি পড়ে থাকলো বলো তো? 1। তাহলে 1 সমান সমান k1 ডট k2 ডট k3, এটা উল্টে নেবো। তাহলে k1 ডট k2 ডট k3 সমান সমান 1। তাহলে উত্তরে আমরা কি লিখব? অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল হলো 1। অশূন্য অতালবশের দীর্ঘ দন্ত নয় জফল। হ্যাঁ বলো। k3। হ্যাঁ, করে দেখাতে হবে। কি কে দেবাংশ স্যার? ও আচ্ছা, এটা বুড়ো মরে গেল ওই কারণ। আচ্ছা, অশূন্য ভেদধ্রুবক তিনটির গুণফল হলো, অশূন্য ভেদধ্রুবক তিনটির গুণফল হলো 1। আচ্ছা, এরপরে হচ্ছে 3 4 5। ঠিক আছে, মুছে দিলাম এই সেটটা। অঙ্কিত, এইটা হয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ, ওটা এক উত্তর। কি 3-এরটা? 17 3। এই যে সুকান্ত, সুকান্ত অঙ্কটা গো 3-এরটা বলেছে দেখো, x ভ্যারিসাস 1/y এবং y ভ্যারিসাস 1/z হলে x, z এর সঙ্গে সরল ভেদে নাকি ব্যস্ত ভেদে আছে। তাহলে আমরা কি লিখবো? x ভ্যারিসাস 1/y, এখানে যেহেতু দুটো ভ্যারিসাস আছে তাই আমরা x সমান সমান k1 × 1y ধরবো। আর এখানে k1 মানেটা তোমরা লিখে নিও, অশূন্য ভেদ ধ্রুবক। হ্যাঁ, পরের লাইনে আমরা উপরে নিয়ে নেবো। ঠিক আছে, পরেরটা উপরে নিচ্ছি। এটাকে আমরা হচ্ছে 1 নং সমীকরণ ধরলাম। এরপরে এবং y ভ্যারিসাস 1/z বা y সমান সমান k2 × 1/z, এখানে k2 হলো অশূন্য ভেদক, লিখে নিও। আর বা y সমান সমান k2/z। আচ্ছা, না এটা 2 নাম্বার লাগবে না। 1 নংয়ে y সমান সমান k2/z বসিয়ে পাই হয়েছে। বসিয়ে পাই, বসিয়ে। হ্যাঁ, শুনতে পাওনি তুমি? বাবা কি করছিল তাহলে? আচ্ছা, এখানে y এর মানটা দেখো আমরা কত পেয়েছি, k2/z। y এর মান আমরা k2/z পেতে, তাহলে y এর জায়গায় লিখব k2/z বা x সমান সমান k1 × এই কথা না,
আচ্ছা তাহলে বা এখানে দেখো k1 আর k2 দুটোই হচ্ছে আমাদের ধ্রুবক, হ্যাঁ z। তাহলে x ভ্যারিসাস z ব্র্যাকেটে আমরা কি লিখবো, k1 বাই k2 হলো অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা k1 কোটা ধ্রুবক তো আমরা কবার লিখবার দরকার নেই। আচ্ছা তাহলে দেখি তুই সুকান্ত কি পারে বলো তো, x ভ্যারিসাস z আছে, তাহলে x z এর সঙ্গে সরল ভেদে না ব্যস্ত ভেদে আছে? কেন? তা ভ্যারিসাস তো এখানেও থাকতে পারে, যদি বাই আকারে থাকে তাহলে ব্যস্ত ভেদে, আর নর্মাল থাকলে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, অত জ্ঞান দিতে হবে না, ঠিক আছে। অশূন্য এখানে x z এর সঙ্গে x z এর সঙ্গে সরল ভেদে, আচ্ছা বুঝতে পারলাম, দেখেছো শুনতে পেয়েছো কত সুন্দর। কেকের উপরে মোদিজির ছবি লাগিয়ে নিয়ে যাওয়া, তাহলে দেখো কিছু করবে না। আমাদের একটা বায়োলজি মাস্টার ছিল, খুব রাগে ছিল। দেখো আচ্ছা ঠিক আছে, মুদির ছবি, এবার ছবিটা মুছে দিই, হ্যাঁ মুদির ছবি। তারপরে দেখবা, এই তো চলে গেছে, খুব ভালো। তুমি মুদির ছবি লাগাও। আজকে আবার এখন আবার করো না, 4 তারিখের জন্য খুব প্রেসারে আছে সবাই, হ্যাঁ 4 তারিখে ভোটের রেজাল্ট বেরোবে তো, সবার রেজাল্ট বেরোবে নাকি সবার প্রেসার থাকে? বের করে দিয়েছো, এখন জিতে গেছি, ঠিক আছে। যাই হোক চলে আসি 17 আইভিতে। এক্স ভ্যারিসাস ওয়াই জেড এবং ওয়াই ভ্যারিসাস জেড এক্স হলে দেখায় যে জেড একটি অশূন্য ধ্রুবক, মানে জেড এর মান কে দিয়ে বার করতে পেরেছো কথা একই রকম হবে। এক্স ভ্যারিসাস ওয়াই জেড আছে, তাহলে আমরা লিখবো বা এক্স কে ওয়ান ওয়াই জেড, হ্যাঁ তাহলে কে ওয়ান হচ্ছে আমাদের অশূন্য ভেদ ধ্রুবক, একটু লিখে নেবা, কে ওয়ান হলো অশূন্য ভেদ ধ্রুবক, ওটা লাস্টে আমরা প্রমাণ করে দেবো। আচ্ছা এখানে হচ্ছে, ঠিক আছে তাহলে ডট, এই কি হচ্ছে কি, হ্যাঁ সব সুদিবে দোষ, তোমরা গল্প করবে একসঙ্গে, দোষ হবে সুদিবে। অঙ্ক করছিল ওয়াই সমানুপাতিক জেড এক্স, তাহলে বা ওয়াই সমান সমান কে টু ইন্টু জেড এক্স, তাহলে ওর ওয়াই এর মানটা আমরা 1 নঙ্গে বসাবো। এবার ওয়াই সমান সমান কে টু জেড এক্স মানটি, ঠিক বলেছো, কে টু সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক, লিখে নাও। আচ্ছা ওয়াই সমান সমান কে টু ইন্টু জেড এক্স মানটি 1 নং সমীকরণে বসিয়ে পাই। হুম 1 নং সমীকরণে বসিয়ে পাই, তাহলে x সমান সমান কিউ ওয়ান, আচ্ছা y এর মান হচ্ছে কে টু জেড এক্স, আর লাস্টে আছে জেড, তাহলে বা দেখো না কাটবো না, এরভাবে কাটবো না, তাহলে x আর নিচে, আচ্ছা একটা লাইন করে নিই, x সমান সমান কিউ ওয়ান ডট কে টু ডট এক্স জেড স্কোয়ার, বা
এক্স বাই এক্স জেড স্কোয়ার সমান সমান কে ওয়ান ডট কে টু বলে হলো। ওই K2 হলো কত নম্বর ধ্রুবক? ওটা তো 2 নং সমীকরণ লিখবে না কেন? লাগবে না ওটা। এবার করো। এবার হচ্ছে এক্স আর এক্স কেটে দিতে হবে, ওয়ান বাই জেড স্কোয়ার এবার এর উল্টাতে হবে, এবার মুদ্রা রং লিখ। আগে উল্টাও, বজ্র বলবো। না না উল্টাবা, দুদিকে উল্টে দাও, ওদিকে হচ্ছে ওয়ান বাই কে ওয়ান কে টু হবে, মনে হয়ে গেছে? বুঝে দিলাম অঙ্কিত? আচ্ছা বা ওয়ান বাই জেড স্কোয়ার সমান সমান কে ওয়ান ডট কে টু। এখন আমাকে জেড স্কোয়ারের মানটা যদি বার করতে পারি তাহলে আমি উল্টে দেবো, তাহলে এদিকে হবে জেড স্কোয়ার সমান সমান ওয়ান বাই কে ওয়ান কে টু। না না, হ্যাঁ পাশে লিখতে পারো উভয় দিকে অনন্যক নিয়ে পাই, লেখো উভয় দিকে অনন্যক নিয়ে পাই। আচ্ছা বা আমাকে তো জেড এর সঙ্গে সম্পর্ক বার করতে বলেছে না, তাহলে আমরা লিখবো কি জেড সমান সমান রুট ওভার ওয়ান বাই কে ওয়ান কে টু। আচ্ছা একটা জিনিস দেখো তো, আমাকে ব্র্যাকেটের মধ্যে মানে রুটের মধ্যে পুরোটা ধ্রুবক পদ আছে না, তাই তো? তাহলে আমরা কি লিখতে পারি, বা জেড সমান সমান অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক, অশূন্য, এখানে বইয়ে শুধু অশূন্য ধ্রুবক বলেছে তাই আমরা তাই লিখলাম, কথা বললাম। আচ্ছা এবার উত্তরে আমরা কি লিখবো, আচ্ছা অতএব প্রমাণিত, অতএব প্রমাণিত। তাহলে অঙ্কিত এই সাইডটা হয়ে গেছে, না, তাড়াতাড়ি লেখো। জলের ব্যবস্থা করো। কেটলি এখানে জল আছে। ওরে বাবা, ওইদিকে তো হয়ে গেছে, আমার একটু লিখতে জলের জন্য। আস্তে আস্তে লিখা একদম। হ্যাঁ। ওর জন্য যত পর্যন্ত চেষ্টা করো। মুছে দিবা কিন্তু। ওরে বাপ রে বাপ, সুগন্ধ মধ্যে রাত্রে হলো কম ঘুমাও নাকি, খুব হাই তুলছো? কি করবো বলো, সকালবেলা কে আকাশ ফোন করেছে? সকাল 5টায় পড়া দরকার আছে। কি আকাশ কি ছবি দাও। আমাকে কোথায় ফোন করেছিল? তারপর আমার এই যে কারণ কটা বাজে তারপর ফোন করছিস? বিকেল 5 থেকে সকাল। কাজে কে থাকে চল ভাই। বাবা ও কেন দাদা জল নিয়ে আসতো? কোথা থেকে আনবা? জল জলই তো আনবা, আনবা কোথা থেকে? জল চেরা দিঘির থেকে। কলের ইন্টারনেট যাও, কলের জল ভালো আমি বলছি তো, যাও। দিঘির জল নিয়ে আসি। জল তোমার দিবা না? জল নেই। ও দাদা তোমার ঘরে বলে কি আছে? কলসি আছে। ও তো অনেকদিন আগে শেষ হয়ে গেছে, নেই কলছিতে জল, না আচ্ছা ও অনেক দূরে বাজারে যেতে হবে। কলের জল ভালো বলছি তো, আমরা আগে কলের জলই খেতাম, তারপরে আর খাই না। দাঁড়াও কি করে তুমি খাওয়া না আমাদের খাওয়াচ্ছ। একদিনে কি হয়? নিচ থেকে মশলা তাই তো? অঙ্কিত তাড়াতাড়ি বসো। অঙ্কিত এইসব লিখতে তো লেট করে ফেলছে। হ্যাঁ? ওই অদিন অত কষ্ট করে জল আনতে গেল। বললাম, ওই জল খাতে কি টাকা আছে না? পাগল। আরে 10 টাকা দিয়ে কলের জল থেকে এই জল খাওয়া হলো না? কলের জল থেকে। সবই ভালো, এই জল খাওয়া যে খুব ভালো তা না, কেন? এটা মূর্খ থাকাই ভালো না, খুব মানসিক শান্তিতে থাকা যায়। তুমি যখন জানবা যে এই জলটা কিভাবে তৈরি হচ্ছে, প্রসেসিং এ কোন কোন ভুলভাল জিনিসপত্র মেশানো হচ্ছে, কারা সব থেকে মানসিক অশান্তিতে ভোগে হচ্ছে কেমিস্ট্রির মাস্টার গুলো। ও খাওয়া দাওয়া শেষ, কিচ্ছু মানে চোখে দেখলে প্রবলেম হয়ে যাবে। নোনতা জলগুলো খাও, ওইটা। তাও যে খুব ভালো সেটা বলো। আমি নোনতা জল খাই? হ্যাঁ, খাও না ওই যে তেতো জল। ওই জলটা তো কিভাবে খায়? হ্যাঁ ওটাও তো খারাপ, হ্যাঁ ওটাই তো বলছি। তাহলে আগের দিন দেখলাম ওই লোক কেমিক্যাল মেশাচ্ছে সুন্দর করে, মেশানোর পরে পিউরিফাই হলে জল বেরিয়ে এলো। ওই লোক আমাকে বললো জল শেষ হয়ে গেছে, জল বানালাম, মানে ওই লোক জল বানাচ্ছে, যে জল কোটি কোটি বছর ধরে পৃথিবীর তলায় এমনিই আছে, ওই জগৎ জল মাটি থেকে তুলে বানাচ্ছে, বুঝতে পারছো? কে উল্টা? না না
এখানে উজ্জ্বলের বাড়ি যেতে একটু অসুবিধা হয়, এই গিয়ার এখানে সোজা। আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। না ক্যাচ না, মুটকিটা ফাটা। কলের জল আমাদের আবার খুব ঠান্ডা। ও সুন্দর জল খাওয়ানো। অন্য থেকে গিয়েছে চল এই জলটা খা সজলটা জল খায় না। অরুণের জন্য কি মা দেখ তুই তোর জন্য কতক্ষণ আসবে ওইদিকে করছিস হুম। দেখছিস একটু একটু গন্ধ লাগছে। লাগবে আমি খেলে আমার একদম আমি খেতে পাবো না বাজার জন্য সব কিছু আই আপনি জোরে বেশি আমি জোরে বেশি খেলে না খেলে আমি খাওয়া গয়া আমি আগে চলে যাচ্ছি তো আগে ও কালকে তো মিনু শাহ খিচুড়ি রান্না করছিল। খেতে পারি আজকে বৃষ্টি হওয়ার কথা ওই টালিখোলায় মহোৎসব ছিল। আমি হ্যাঁ, আরে ওই ইয়ে অমিতদা মিঠুনদা হ্যাঁ। নতুনদা আমার কেমন লাগে এটা মিষ্টি না তিন মাস মাস্টার বাড়ি বড় করছে ওটা কি আমার জুতা এটা বিশাল ঘেমে টেমে ওকে আচ্ছা নাও ভি এর অঙ্কটা। এই যে হয়ে গেছে কথা শেষ। ভি এর অঙ্কটা যে যদি বি ভ্যারিসাস এ কিউব হয় এবং এ এর বৃদ্ধি হয় 2:3 অনুপাতে, তাহলে বি এর বৃদ্ধি কি অনুপাতে হবে তা নির্ণয় করে। তাহলে লিখি বি ভ্যারিসাস এ কিউব, তুমি করো। বি সমান কে এ কিউব। আমি বলেছিলাম ওটা এমই হবে বলে এই মানে পুরো এবারে জল দিল এরকম 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 এই দিন এর না এই দে আচ্ছা এবার লিখবো হচ্ছে, এই না আচ্ছা এখন এই কথা না এত বকেরা। আচ্ছা দেখো এখানে একটা জিনিস দেখো, অনুপাতটা 2:3 অনুপাতে আছে, লিখবো এই ঠিক অনুপাতটা এখানে 2:3 আছে না, তাহলে আমরা প্রথমে লিখবো কি যদি যদি এ এর বৃদ্ধি 2x হয় তবে এই শুনে সিক্রেটটা বল দিয়ে দেখ বি এর বৃদ্ধি হবে। আচ্ছা বি এর বৃদ্ধি কত হবে দেখো, আমরা বি সমান হ্যাঁ না সব লাগবে না, বৃষ্টি হয়ে গেল দেখো তো হ্যাঁ, বৃষ্টি তো- কিছু দেখাও যায় বৃষ্টি হবে হবে বলছে কটার দিক, 11টার পরে। হ্যালো হ্যাঁ অঙ্কের না টুইস্টিদের অঙ্কের লাইন না, এটা দেখানোর জন্য। এই শোনো ভালো করে দেখো, এ এর বৃদ্ধি যেহেতু অনুপাতে 2 ছিল তাহলে আমরা 2x লিখলাম। এ এর বৃদ্ধি যদি 2x হয় তাহলে বি এর বৃদ্ধি কত হবে দেখো, এ 2x, তাহলে এখানে কি এর জায়গায় আমরা কি বসাবো 2x বসাবো, তাহলে বি এর বৃদ্ধি হবে কত k ইন্টু 2x তার হোল কিউব। একইভাবে পরেরটা, এবং এ এর বৃদ্ধি 3x হয় তবে বি এর বৃদ্ধি হবে k ইন্টু 3x তার হোল কিউব। এখানে এখানে a এর মান যা বসিয়েছি ওখানে এই সূত্রে b সমান k ইন্টু a কিউব আছে, তো তাহলে ওখানে এর জায়গায় 3x বসিয়েছি, তাহলে 3x তার হোল কিউব k ইন্টু 3x তার হোল কিউব হয়ে গেল। তো এবার কি বলেছে যে b এর বৃদ্ধির কি অনুপাতে হবে, তাই কি লিখবো, অতএব b এর বৃদ্ধির অনুপাতগুলি হলো b এর না অনুপাতটি হলো b এর বৃদ্ধির অনুপাতটি হলো সমান সমান k ইন্টু 2x কিউব ইস টু k ইন্টু 3x তার হোল কিউব সমান সমান k ইন্টু 4x কিউব না, আচ্ছা 2 এর কিউব মানে 8, হ্যাঁ ইস টু k ইন্টু 27x কিউব। দেখো k দুদিকে আছে, x কিউব দুদিকে আছে, তাহলে পড়ে থাকলো কত 8:27। উত্তরে কত আছে, তাহলে ঠিক আছে, তাহলে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে গেল। তাহলে পরের দিন পরীক্ষা হবে, আমি পারবো না আমি পারবো না অঙ্কের একটু চাপ বেশি। কে আর তুমি কি করে আছো, তুমি নিজের কাজ বাদ দিয়ে সবার কথা দেখছো কেন? আমার বাবাকে তাহলে তুমি একটা কথা বলবো, ও যখন বলবে এখানে যাবো না তাহলে জোর করা যাবে এই কথাটা বলবে। আমি তো বুঝতে পারি না তোমাদের বাবা মা জোর করে কি করে,
দেখো একটা নিয়ম আছে যে কোনো কাজে, যে কোনো একটা কাজ তুমি তো বলবো না বলতে। ইচ্ছা যদি না না, আমি এটা কোনদিন বলতেই পারি না যে বাবাকে আমি বলতে পারি যে ওকে বলবো না কাজ করতে, আমি তো বলবো গরুর মতো খাটাও, লাঙল দেওয়া বাবাকে দিয়ে। সেটা বলছি না। বলো না, না বলা শিখতে হবে তোমাদের। ইয়েস, না বলবা হ্যাঁ, না বললে আর রাগ হয়ে যাবে। কি না বললে কে? না বললে কাজ বন্ধ করে। দোষ তো কিছু তোমারও আছে, তুমি কিছুই না, একদিন রেজাল্টটা ভালো করো, পরের দিন না বলো, দেখো বাবা মা শুনে নেবে। না বলো কিছু তো করতে হবে। কাজ করতে হবে না, না বাড়িতে বেরিয়ে যা একটাই লোক। না না, এটা হয়। আমি যেটা করতাম সেটা হচ্ছে টাইম দিয়ে দিতাম, যে এই টাইম থেকে এই টাইমের মধ্যে আমাকে ফাঁকা পাওয়া যেতে পারে, এরপরে ফাঁকা পাওয়া যাবে না। না আমাকে লোক নেই। এবার তার মধ্যে রান্না হলে ভালো, নাহলে আমি নেই, আমি খাবো না। উত্তরটা লিখে দাও। করলে করো, নাহলে আমি মুড়ি খেয়ে শুয়ে পড়বো, ও কোনো চাপ নেই। উত্তরটা কি হবে? তোমাদের যেন বলে না খাদ্য বাসস্থানের মধ্যে আমি নেই, তো বাড়িতেও বলে দিয়েছিলাম নেই, ও হবে না আমার দ্বারা, আমি পারবো না। কেউ নিজে করে খেয়ে নেবা। কাটা কুটি করে দেবো। এই যে রান্না করে খেতে তখন খুব মনে হতো, উফ মা রান্না করছে, আমি যদি রান্না করতাম ভালোই হয়। এখন বুঝতে পারছি খুব ভালো হচ্ছে, ও বাবা, বুঝতে পেরেছো? সে দাঁত থাকলে দাঁতের মর্ম বোঝা যায় না না, এখন সেই কেস হয়েছে। চলো কি অঙ্ক শেষ, উত্তর নিজে লেখো, লাস্ট লাইনটা উত্তর। বিয়ের বৃদ্ধি অনুপাত হবে এটা। কোনটা? বিয়ের কি জিনিস? হুম, আচ্ছা আমাদের সিলেবাস ম্যাক্সিমাম শেষ, আমি একটু বলে দিই তোমরা কি কি প্র্যাকটিস। দ্বিতীয় পরীক্ষার সিলেবাস শেষ, তুমি নতুন করে টাকা দিয়ে দিচ্ছ, নিজে দিয়ে দিচ্ছ। এই দুটো দিয়ে দে, এই দুটো ফ্রিতে দিয়েছে আমাকে, আর তাই বলে বইয়ের মধ্যে দাগিয়ে রেখো না। আমি দেখাবো না, চিন্তা করো না, এটুকু ঠিক আছে। আমি সব আচ্ছা ঠিক আছে। তুমি দেখবা। আর বইয়ের মধ্যে মানে যদি কোনো কাগজপত্র থাকে আমি তো আমার একদম বই বার করবো না। হ্যাঁ, আমি একদম বই চলে যাই। বই নিয়ে কোথায় চলে গেছিলাম? ও কি চলে গেছিল? তোমার বই দিছিল আমরা। হ্যাঁ বই দিছিল। ও আমি কিন্তু একদিনের না, মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত না। হ্যাঁ সে না, অসুবিধা নেই। দাদা, তোর বোন নিয়ে চলে গেলে? আর মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেল, রেজাল্ট দিয়ে দিছিলাম একটা বই। ঠিক আছে? তাহলে আমার মনে হয় আর বই ফেরত পাবো না। হ্যাঁ? কি? না, আমি আমার এই বই দেওয়ার এক্সপিরিয়েন্স খুব খারাপ, যে বই নেই আর ফেরত দেয় না। না নিয়ে দিতে হবে না। ঠিক আছে, দাদা নিয়ে যাও, দিলে? ফালতু ভগবান। ওর ভাই তো বলে তাই বলে, ওর বোন নিয়ে গেছে। তোমাদের দ্বিতীয় পরীক্ষার সিলেবাসের জন্য তোমরা যে যে অধ্যায়গুলো বাড়িতে রিভিশন নিজেরাই করবা, আমি একটু বলে দিচ্ছি। অঙ্ক অঙ্ক সিলেবাস শেষ, হ্যাঁ। অঙ্ক। আমাদের একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে উপপাদ্য। উপপাদ্যটা পরীক্ষার আগে ধরবো, এখন আর করাবো না। ঠিক আছে, আমরা এবার থার্ড পরীক্ষার সিলেবাস শুরু করব। থার্ড পরীক্ষা মানে মাধ্যমিকের প্রপার সিলেবাস, হ্যাঁ, মনে থাকার জন্য। তোমরা হচ্ছে বার করো সূচিপত্র, বার করেছো? আচ্ছা, আমি টিক মারবা আর মার্ক লিখবা, টিক মেরে মার্ক। সবার প্রথমে হচ্ছে অংশীদারি কারবার। কত? অংশীদারি কারবার হচ্ছে 14 নম্বর অধ্যায়, হয়ে গেছে ওটা, ওখান থেকে 6 মার্ক আসবে। কে পরীক্ষা দেবে? তুমি দেবা? আরে বাবা, স্কুলের পরীক্ষাতে 6 মার্ক আসবে, 5 নাম্বার আসবে না? সব নেব। আর বলো। অংশীদারি কারবার হয়ে গেল, তুমি বাজারে 5 দিয়ে। কোথায়? আরে এমসিকিউতে সব মিলিয়ে 6ই আসবে, তুমি চিন্তা করো না তো। আচ্ছা, অংশীদারি হয়ে গেল। অংশীদারির পরে ভেদ। ভেদ হচ্ছে 13 নম্বর অধ্যায়, ওখান থেকে 7 আসবে। এই কটা অঙ্কের মধ্যে থেকে কিন্তু 7 মার্ক আসবে। ঠিক আছে, আর আগের দিন এমসিকিউ আর আজকের এসিকিউ যা করেছে তার মধ্যে থেকে 3 আসবে, 1 আর 2 মিলিয়ে, মনে থাকার জন্য। আজকে যে 5টা অঙ্ক করলাম তার মধ্যে থেকে একটা অঙ্ক ভেদ থেকে আসবে, শিওর একদম, মনে থাকার জন্য। হয়েছে, ভেদ হয়ে গেল। আচ্ছা, ভেদের পরে আছে হচ্ছে ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন, মানে হচ্ছে 11 নম্বর অধ্যায়, সম্পাদ্য। ওখান থেকে একটা অঙ্ক আসবে, 5। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসলে হচ্ছে গোলক আর লম্ববৃত্তাকার শঙ্কু, এখান থেকে 10 আসবে। কত ওটা? আচ্ছা, গোলক কোথায় আছে? 12 নম্বর অধ্যায়, আর লম্ববৃত্তাকার শঙ্কু হচ্ছে 16 নম্বর অধ্যায়। এই দুটো দিন মোট। হ্যাঁ, এই দুটোতে মোট, দুটোতে কত আসবে? এই দুটো থেকে টোটাল 10 আসবে। দেখো তো, 5 করে। দেখো কত হচ্ছে, দেখো 30 হচ্ছে কিনা দেখো। কত হচ্ছে? 28 হয়েছে। আচ্ছা, তাহলে বাদ গেল কি, এত নাম্বার গেল কোথায়? 28 হচ্ছে কেন? দাঁড়াও, উপপাদ্য হ্যাঁ উপপাদ্য, ঠিক না? উপপাদ্য দিয়ে কত আসবে এটা দেখে নি বইতে। ও দুটো উপপাদ্য আছে, মানে তোমাদের পরীক্ষায় দুটো উপপাদ্য আসবে, তার মধ্যে একটা করতে হবে, ওখানে 5 পাবা। উপপাদ্যের অধ্যায়গুলো আমি বলে দিচ্ছি তোমাদের। উপপাদ্যের মোট আছে
তিনটে অধ্যায় বলছি। বৃত্তের স্পর্শ মনে আছে 15 নম্বর অধ্যায় উপপাদ্য হস্য লিখে রাখো। 15 নম্বর অধ্যায় 15 হয়ে গেছে। আচ্ছা এখানে উপপাদ্য হস্য দিয়ে রাখো। আচ্ছা এবারে পেজ উল্টা 18 নম্বর অধ্যায় সদৃশ্যতা হয়েছে। এখান থেকে উপপাদ্য আসবে সদৃশ্যতা 5, মানে এখানে অল টোটাল 5, মানে 3টে উপপাদ্যের অধ্যায় থেকে একটা অঙ্ক দেবে, মানে দুটো দেবে তোমাকে, একটা 5-এর আসবে। কি সদৃশ্যতাতে উপপাদ্য 5 হয়ে গেল। আরেকটা হচ্ছে উপপাদ্যের প্রয়োগ। উপপাদ্যের প্রয়োগ কোনো অধ্যায় থেকে নেই, মানে এই 3টে অধ্যায়ে যে প্রয়োগগুলো দেওয়া থাকবে তার মধ্যে একটা প্রয়োগ আসবে, ওটা 3 মার্কে আসবে। তার ক মার্ক হলো? 8 মার্ক। তাহলে আমরা আগে কোশ্চেন করেছি 28 15। আচ্ছা আরেকটা প্রয়োগ বললাম, উপপাদ্যের প্রয়োগ। এই দুটো অধ্যায়ের মধ্যে উপপাদ্যের সঙ্গে যে প্রয়োগগুলো দেওয়া থাকে না, প্রয়োগ 3 মার্কে আসবে। মানে এই দুটো উপপাদ্যের অধ্যায়ের মধ্যে যে উপপাদ্য এবং উপপাদ্যের সঙ্গে যে প্রয়োগগুলো দেওয়া থাকে না, ঠিক আছে, তো ওই প্রয়োগগুলোর মধ্যে একটা প্রয়োগ আসবে। বলতে পারলাম? তাহলে এখন 4 নাম্বার পাওয়া যাচ্ছে না। দাও 4 নাম্বারটা দেখতে হবে, 4 নাম্বার গেল কোথায়। দাও তোমার। আচ্ছা একবার মিলিয়ে নাও, আমি কি কি বলছি এটা মিলিয়ে নাও। অংশীদারি কারবার বলেছি, ভেদ বলেছি। আচ্ছা উপপাদ্য বলেছি, সম্পাদ্য বলেছি 5, সম্পাদ্য কত বলেছি? 5 বলেছি। হ্যাঁ কে? আচ্ছা 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 শোনো, আচ্ছা আমি বলছি সম্পাদ্য বৃত্তের স্পর্শক অঙ্কন আর ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন, এই দুটোর অরে থাকবে। দুটোই, মানে অধ্যায় 11 আর অধ্যায় 17 অরে থাকবে। অধ্যায় 11 অধ্যায় 17 তোমার অরে থাকবে, তোমাকে যে কোনো একটা করতে হবে। আমি বলবো অধ্যায় 11 করো, বুঝতে পারছি? ঠিক আছে। আচ্ছা এরপরে আর কি আছে? আচ্ছা তো শর্ট কোশ্চেন মিস গেছে ওদের দু একটা। আচ্ছা তাহলে 4 মার্কের শর্ট কোশ্চেন এদিক ওদিক দিয়ে মিস আছে। গোলক, আচ্ছা গোলক আর লম্ববৃত্তাকার শঙ্কু বলে দিয়েছি তো, 4 আসবে ওখান থেকে। ওখানে না ওই দুটো মিলিয়ে টোটাল 10 আসবে, গোলক আর লম্ববৃত্ত শঙ্কু মিলিয়ে টোটাল 10 আসবে। তাহলে আমার কত হলো আমি ওখানে লিখে রাখি। ভেদ থেকে কত আসবে বলেছি? 7। তাহলে 6 এর সাথে 13, 10 এর 23 আর 5 28। আচ্ছা আর উপপাদ্য থেকে আসবে 10। আর মনে করি 4 মার্ক 1 মার্কের শর্ট কোশ্চেন আসবে। উপপাদ্য, হ্যাঁ উপপাদ্যে 5 আর 3 8। উপপাদ্য 3 হচ্ছে 3 কোন অধ্যায় থেকে আসবে না, ভালো করে শোনো। উপপাদ্যের যে দুটো অধ্যায় বলেছি সেই দুটো অধ্যায় থেকে দুটো উপপাদ্য দেবে, একটা করতে হবে 5 মার্ক, আর দুটো প্রয়োগ দেবে, একটা করতে হবে 3 মার্ক। বোঝা গেল? মানে দুটো অধ্যায় থেকে টোটাল 8 মার্ক আসবে, একটা উপপাদ্য আসবে। হ্যাঁ 18 আর 15 থেকে একটা উপপাদ্য, এই হ্যাঁ হ্যাঁ বলো। আর 4 মার্ক হচ্ছে 1 মার্কের কিছু শর্ট কোশ্চেনের মধ্যে 4 মার্ক ঢুকে আছে, ঠিক আছে? ওটা এইভাবে বলা যাবে না। হ্যাঁ নাম লেখার জন্য নাম্বার দেয়। বাতান স্কুলে কে পড়তো? তুমি পড়তে? আগে দিত ছোটবেলায়। ও 10-এ পড়া বাচ্চা 5 এর লেভেলের কথা বলে, লজ্জা করে না? এবার শোনো, ভালো করে শোনো। তাহলে উপপাদ্য আমরা করিনি, 8 মার্ক বাদ। 28 মার্কের সিলেবাসে একদম অ্যাকুরেট সিলেবাস আমি বলে দিয়েছি, যে সিলেবাসে আমাদের শেষ হয়ে গেছে। তোমাদের কাজ হচ্ছে নিজেরা রুটিন মেনে সিলেবাস এখন বাড়িতে প্র্যাকটিস করবো। ভালো করে শোনো, এই বাহানাবাজি কিন্তু করা যাবে না, বুঝতে পেরেছো? যদি রেজাল্ট বানাতে চাও, দেখো একটা কথা মনে রাখো, বুদ্ধিমান ব্যক্তিরা কি করে? বুদ্ধিমান ব্যক্তিরা আরো 5 জনা যারা বুদ্ধিমান আছে তাদের বিষয়ে জানে, পড়ে এবং তাদের কথা মেনে চলে। ক্লিয়ার? আমি যে তোমাদের পড়াচ্ছি, আমরা বিএড পড়াশোনা করছি, বিএডে অনেক বড় বড় ব্যক্তিরা আগে অনেক পড়াশোনা করেছে বাচ্চাদের, ওরা নিজেদের এক্সপিরিয়েন্স লিখেছে যে হ্যাঁ এইভাবে বাচ্চাদের পড়াতে হয়। বুঝতে পারলাম? তা আমরা ওদের থেকে শিখে তোমাদের পড়াচ্ছি। বিএডে পড়া স্কুলে কিভাবে পড়াতে হয় সেটা শেখায়, বুঝে প্রাইভেট পড়ানো শেখায়। বুঝতে পেরেছো? মানে ওই মাস্টারমশাইগুলো তো অনেক কিছু অনুভব করেছে যে বাচ্চারা এমন কেন করে। দেখো মনে করো 5 এর বাচ্চারা কেমন গল্প করে, ও আমাকে জ্বালালো, ও জ্বালালো। আর 10 এর বাচ্চারা কেমন গল্প করে, বুঝতেই পারছো। অটোজোম ক্রোমোজোম নিয়ে বেশি মানুষের মাথা ব্যথা হয়ে যাচ্ছে, মানে তাই না?
তাহলে বুঝতে পারছো পার্থক্য কোথায়? তাহলে এগুলোকে বয়স সন্ধি বলে, সেগুলো সবই জানো। এগুলো মোটামুটি কিভাবে কেন হয় এগুলো আমরা জানি এবং আমরা বুঝতে পারছি। এবার বিষয় এবার তোমাদেরও বিষয় এটা যে তোমাদের বাবা মা পড়াশোনা করতে এমনি বলছে না, নিশ্চয়ই কোনো গুরুত্ব আছে এই জন্য বলছে। তো তোমাদের এখন কাজ হচ্ছে অঙ্কের কটা অধ্যায় দিলাম বলো? অঙ্কের কটা অধ্যায় দিলাম? 8টা। 8টা অধ্যায়। পরীক্ষায় কটা অধ্যায় আসবে বলো তো? পরীক্ষায় আসবে হচ্ছে 11 থেকে 18 পর্যন্ত মোটামুটি কটা, 9টা অধ্যায় আসবে, তাই না? তা তোমরা এখন যে অধ্যায়গুলো প্র্যাকটিস করবে আমি একবার রিপিট করে দিচ্ছি। অংশীদারি কারবার 14 নম্বর অধ্যায়। 14 নম্বর অধ্যায় প্র্যাকটিস করো খুব ভালো করে। হয়েছে? আচ্ছা, অংশীদারির পরে হচ্ছে ভেদ প্র্যাকটিস করো খুব ভালো করে। হয়েছে? আচ্ছা, ভেদের পরে আসবে হচ্ছে 11 নম্বর অধ্যায় পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন, খুব ভালো করে প্র্যাকটিস করবা। এরপরে আসবে হচ্ছে 12 নম্বর গোলক। গোলক হচ্ছে 12 নম্বর অধ্যায়, আর 16 হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু। গোলকটা সহজ। সবই সহজ, কঠিন কিছুই না। এইখানে তাহলে এখানে 28 নম্বর হয়ে গেল। ভালো করে প্র্যাকটিস করো পরীক্ষার আগে উপপাদ্য আর প্রয়োগ। দেখো প্রয়োগটা না ওইভাবে বলা সম্ভব না। প্র্যাকটিস করতে বললে বেশি করে পাস যাতে করি, তাই তো? হ্যাঁ, ওই 5 নাম্বার কথা 28 না না ম্যাক্স পড়াশোনা এভাবেই করতে হয়। 5 নাম্বার করব না, কে 28-এ পাস? 25 এ পাস। আমি তো সেকেন্ড পরীক্ষা 40-এ 28 পাওয়ার কথা বলছি। বুঝতে পারলাম। ভালো করে শোনো, তোমাদের এই কটা অধ্যায়ের মধ্যে যতগুলো এমসিকিউ এর পার্ট আছে প্রত্যেকটা এমসিকিউ এর পার্ট থেকে একটা করে এমসিকিউ আসবে। তাহলে অধ্যায় কটা? 8টা। আমি 8টা অধ্যায় এখন দেখিয়ে দিলাম। মানে কোনগুলো প্র্যাকটিস করতে বললাম? ও 5টা। ভালো করে শোনো, 5টা অধ্যায় 5টা এমসিকিউ এর 5টা করে সেকশন আছে, ওগুলোর মধ্যে থেকে একটা একটা করে এমসিকিউ আসবে। তাহলে 5 মার্কের এমসিকিউ ইজি পারবা। 25 দাঁড়াও, প্র্যাকটিস করতে। হ্যাঁ ঠিক। 2 নাম্বার, আর এমসিকিউ সেম টুকে দেবে, উত্তরে টিক মারতে হবে, পারলে মুখস্থ করে নিবা, না পারলে মুখস্থ করবা। 2 নাম্বার। ভালো করে শোনো, সংক্ষিপ্ত প্রশ্নধর্মী উত্তর 5টা অধ্যায়। দাঁড়াও 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 দাঁড়াও। 5টা অধ্যায় 5টা আসবে, 10 মার্ক হয়ে গেল। 15 মার্ক তো হয়েই গেল। আর বাদ বাকি যে বড় কোশ্চেন গুলো আছে তার মধ্যে থেকে বড় কোশ্চেন আসবে। আর এই অধ্যায়গুলো মানে এই 28 মার্ক পরীক্ষার মাধ্যমিক পরীক্ষাতেও 28 মার্কেই আসবে। মানে এখন যদি ভালো করে প্র্যাকটিস করা থাকে তাহলে পরীক্ষার আগে সুবিধা হবে। আর যদি বাড়িতে এখন কোনো বাহানাবাজি করে ফাঁকি মেরে দাও তাহলে কিন্তু কিছু করার নেই। হয়েছে? হোমওয়ার্ক দাও তাহলে। কে না, আমি এবার থার্ড পরীক্ষার সিলেবাসে ঢুকবো। হোমওয়ার্ক দাও। ইয়েস, থার্ড না, মানে তৃতীয় পরীক্ষা যে বাকি সিলেবাসটা আছে এটাও তো শেষ করতে হবে, এটার মধ্যে ঢুকবো। বলতে পারলাম। আর তোমাদের রিভিশন কবে হবে আমি বলে দিচ্ছি। তোমাদের রিভিশন হবে হচ্ছে আগস্টে পরীক্ষা, তাহলে 7 নম্বর মাসের নাম, এটা জুন মাস, মে জুন জুলাই মাসে হবে। মানে এই মাসটা আমরা হচ্ছে অঙ্কটা তৃতীয় পরীক্ষার সিলেবাস অনুসারে করব। শেখর না অর্ক? হ্যালো, হ্যাঁ ভাই পড়াচ্ছিলাম তো। ঠিক আছে, এই তো এখন 10টা বাজলো তো, 11টা নাগাদ। ঠিক আছে ঠিক আছে। তাহলে আমি কি তোমাদের বোঝাতে পারলাম বিষয়টা? হয়েছে? ভুং ভাং পড়াশোনা আমার মতো করবা না। আমাকে কেউ বলেনি, আমি সারা বই একদম গাধার মতো পড়ে যেতাম, দিয়ে পরীক্ষায় নাম্বার পেতাম না। বুঝতে পেরেছো? পড়াশোনা করতে হবে বুঝে বুঝে, যে এইখান থেকে এটা আসবে আমি এটুকুনি করবো। ক্লিয়ার? আর যদি শিখতে মনে হবে যে খুব শেখার ইচ্ছা হচ্ছে, পড়াশোনা শেষ হয়ে যায় পরে দেখো বাড়িতে প্রচুর টাইম, তখন শিখে নিও। বোঝা গেল? এখন তোমরা অঙ্ক প্র্যাকটিস করবা। আরেকটা কথা, প্রশ্ন হচ্ছে আমি বুঝবো কি করে? আমি তখনই বুঝতে পারবো যখন তোমার এই যে 1টা 2টো 3টে 4টে 5টা, আর শ্রেয়া 6টা, শ্রেয়ার কম বাদবে, শ্রেয়া যে দু জায়গায় করে, তোমার তো 2 জায়গা, তাই মোটামুটি 5, হ্যাঁ 5 জনই হচ্ছে। তাহলে এই 5 জনা অঙ্ক প্র্যাকটিস করছো কিনা আমি কি করে বুঝবো? আমি বুঝতে পারবো তখনই যখন তুমি আমার কাছে ডাউট সলভ করতে আসবা, যে দাদা এই কোনটা তো বুঝতে পারছিলাম না। সব তো বুঝতে পারবা না, তখন আসতে হবে। তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তাহলে একটু ছেলেটা পড়ছে। বলতে পারলাম না? পারলাম না? পারোনি? পেরেছো? ঠিক আছে, এখন আমরা ডিভিশনটা করব না, আমরা ওই লাস্টের দিকে। তাহলে এখন যদি ভালো করে শোনো, ডিভিশন যদি ভালো হয়ে যায়, অঙ্কিত বাবার কাজ করা বন্ধ করা একটা উত্তর বলে দিলাম। 28 যদি 14তে 40-এ পেয়ে যাও, কাজ সব বন্ধ হয়ে যাবে মনে থাকার জন্য। জাস্ট নিবা রেজাল্ট নিয়ে দিয়ে দেবো, রেজাল্ট যাও, সব বন্ধ কাজ। বড় শুনেছে 28 আগে পাক, 28টা আগে পাক। 8-এর থেকে 28 তো ভালো, দেখি না।
যাই হোক, এগুলো সবার বাড়িতে হয়, তোমাদের বাড়িতে হয়, আমাদের বাড়িতে হয়, মানে আমাদের হয়েছিল আর কি, এখন হয় না। বলতে বললাম ওরে বাবা, মানে বাবার প্রতি প্রতিশোধ নেব নাকি এবার, ফাইটিং ওসব না গো। 4 লাখ টাকার বেতন দিতে হয়। ওরে বাবা, মানে পাস করলে 4 দেবে, পাস করলে ফেল করলে স্টার, লেটার, স্টার বাবা, কিসে? তাহলে তাহলে ছক্কাটো, বাড়িতে পড়াশোনা করো, একবার হবে না। আচ্ছা আরেকটা জিনিস, এই শোনো, এই হয়েছে, ওই দাঁত বার করো না, এই যে তোমাদের দেখবো বছরের শুরুতে একটা 5 নাম্বার খাতা করানো হয়েছিল, আমার খাতা বলে, ছিল না একটা খাতা লিখে দিয়েছিলাম বোর্ডে, অনেকেই করেনি হয়তো। ওই আমার খাতাটার কাজ হচ্ছে যে প্রতিদিন ঘুম থেকে ওঠার পর সারাদিন কি করলে রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে লিখবা, হ্যাঁ আমি এই কাজগুলো করেছি আর এই কাজগুলো বাকি, লিখবা খাতায়, আগামী দিন ওই কাজগুলো করবা। তোমার এমনিও হবে না, এইগুলোই দরকার, যা পড়ানোই পড়িয়ে দিয়েছি, ওই তো অভ্যাসই ঠিক নেই, তুমি কি করে পড়বা, অভ্যাস ঠিক করো, হয়েছে? তাহলে আগামী ক্লাস থেকে তোমরা প্র্যাকটিস করবা, আর আমি হচ্ছে আগামী ক্লাস থেকে 3rd পরীক্ষার সিলেবাস পড়ানো শুরু করব। হ্যাঁ আচ্ছা, তোমাদের হাতে শুনে নাও, এই যে এই তো গল্প করে, আমাকে তো আমাকে তো হ্যাঁ নিয়ে নেবো তো, দাও, ভালো করেছো, বার করেছো কেন? হ্যাঁ বেকাবে, তুমি ব্যাগে ঢোকাও, ব্যাগে ঢোকাও। বাড়ি গিয়ে তোমাদের হাতে কতদিন টাইম আছে বলো তো 5টা অধ্যায় করার জন্য? হ্যাঁ 30 দিন, এই মাসে 30 দিন, আজকে 1 তারিখ, এই মাসে 30 দিন আছে 5টা অধ্যায় ভালো করে প্র্যাকটিস করার জন্য, ক্লিয়ার? তাহলে 5টা অধ্যায়ের মধ্যে 30কে 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 6 দিন, তাই তো? তাহলে 6 দিনে তোমাকে একটা একটা করে চ্যাপ্টার শেষ করতে হবে, মানে তুমি 1 সপ্তাহ ভাববা না, তুমি একদিনের রুটিনে আনবা, বাড়ি গিয়ে ভালো করে শোনো, 5টা অধ্যায় ভালো করে দেখবা, 30টা দিনকে ভাগ করবা, প্রত্যেকদের দিন 1 ঘন্টা করে রিভিশন করবা, এখন টাইম বুঝে মেনে করতে হবে, তোমাকে ডিসিপ্লিন আনতে হবে, এইটুকুনি কথা বললাম। বেঁধে গেলে পরের দিন তো আমি আছি, ক্লাস হলে আমি আসবো। আর একটা জিনিস, একটা অঙ্ক বেঁধে গেলে ওটা নিয়ে বেশি মাথা খাটাবো না, বেঁধে গেলে পরেরটাই চলে যাবো, ওটা নিয়ে পড়ে থাকলেই সময় শেষ, কথা বললাম। বাড়ি গিয়ে একদম লিখে রাখবা খাতায়, 30 দিনের একটা পরিষ্কার ম্যাপ বানিয়ে রাখবে, যে আজকে আমি এতটা অঙ্ক করবো 5টা, কালকে 5টা, পরের দিন 5টা, এভাবে 5টা করে করলে মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে? সে হোক, না পারে তোমার ফেয়ার খাতে বুঝে নেবা, ভিডিও আছে আমাদের, অনেক কিছু আছে, অসুবিধা কিছু নেই। কি? হ্যাঁ হ্যাঁ, না বিজ্ঞান করাবো, কিসে উপপাদ্য একটা করতে হবে, তাহলে হ্যাঁ গোলকের হচ্ছে বড় কোশ্চেন 3 মার্কে আসবে, আর ছোট কোশ্চেন 1 আর 2, না একটা আসবে না, ওখানে 3টে প্রশ্ন আসবে, একটা এমসিকিউ, একটা এসিকিউ 2 মার্কে, আর একটা হচ্ছে 3 মার্কের বড়, সবই করতে হবে, ওই অধ্যায়গুলো যা অঙ্ক আছে সব করবা, হয়েছে? এবার হচ্ছে জীবন বিজ্ঞান বই বার করো, এই চ্যাপ্টারটা আজকে শেষ করি, একটুখানি বাকি আছে, হিমোফিলিয়া, খাতা দেবো তো, আগে পড়েই নি তারপরে খাতা দেবো। এই তোমার 10টায় পড়া আছে না, তা যাও, হ্যাঁ হ্যাঁ 1 পৃষ্ঠা কেন, আজকে শেষ করবো, ওই তো ওই যা আছে ওইটুকু নেই, ওর মধ্যে অনেকটা কোশ্চেন আছে, 85 থেকে 86, এই তো বেশি না, 20টার মতো প্রশ্ন হবে। আচ্ছা হ্যাঁ 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা বলে, এবার শোনো, 2 পৃষ্ঠা, হ্যাঁ দুদিকে লেখা আছে, মানে 2 পৃষ্ঠা লেখা আছে, শোনো, জিনগত রোগ, তোমরা 3টে রোগের কথা পড়েছিলে, কি কি? থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া আর বর্ণান্ধতা। বর্ণান্ধতা মানে কি, মানুষ কিছু কিছু বর্ণ দেখতে পায় না। আমরা যদি হিমোফিলিয়ার কথা বলবো, দেখো মানুষের রক্ত, আমাদের শরীরের মধ্যে রক্ত বইছে, তাহলে অঙ্কিত বলো তো, শিরার মধ্যে রক্ত জমছে না কেন, বা কেটে গেলে
জমে যায় কেন রক্ত? টপিক এমন চলে এলো, কি মুশকিল। বাদ দাও, তুমি বলো। ও বা, তুমি বলো। শিরার মধ্যে রক্ত জমে না, কিন্তু কোনো জায়গায় কেটে গেলে হ্যাঁ তঞ্চন হয় না কেন শিরার মধ্যে? কি থাকে শিরার মধ্যে? রক্ত তঞ্চন হয় না কেন বলো? কি শ্রীরামদের জমা করতে না হলো? হ্যাঁ। কিন্তু রক্ত টানে যায় বাঁধে না কেন? হ্যাঁ দাঁড়িয়ে তানিয়া বলো। এই তুমি বলো। রক্তের মধ্যে একটা উপাদান থাকে জানা হচ্ছে হেপারিন। হেপারিনে ও আচ্ছা, হেপারিনের জন্য রক্ত জমাট রক্তবাহের মধ্যে বাঁধে না, হয়েছে? তাহলে এই ওসব কি হচ্ছে, জ্বালাচ্ছ কেন? ভালো করে হ্যাঁ কেটে গেলে ব্যাপার এই যে কেটে গেলে রক্ত তো বেরিয়ে যায়, ওটা শরীরের প্রসেস। যদি রক্ত জমাট না বাঁধে ওখান থেকে সব রক্ত বেরিয়ে গিয়ে কি হয়ে যাবে, মানুষ মারা যাবে। শরীরকে বাঁচানোর জন্য ওখানে রক্ত জমাট রক্ত নিজেই বাঁধাতে পারে, অসুবিধা কিছু নেই। আচ্ছা এবার চলে আসি যে হিমোফিলিয়া। হিমোফিলিয়া হচ্ছে এক্স লিঙ্কড, ভালো করে শুনবা, এক্স লিঙ্কড মানে তোমাদের এক্স এক্স আর এক্স ওয়াই পড়েছিলাম মনে আছে তো? ওই এক্স লিঙ্কড প্রচ্ছন্ন জিনের জন্য এই রোগটা দায়ী। এক্স ক্রোমোজোমে অবস্থিত একটি জিনের মিউটেশনের ফলে এই রোগটা প্রকাশ পায়, বুঝছে? হিমোফিলিয়া মানে হচ্ছে মনে করো কোনো জায়গা আমাদের শরীরে যদি কেটে যায় সেখান থেকে রক্ত তঞ্চন হয় না। ধরো আমি বাই চান্স হাত কেটে ফেললাম, তাহলে হবে কি এখান থেকে রক্ত বেরিয়ে যাবে, রক্ত জমাট বাঁধবে না। মানে আর তুমি এদিকে তাকানো যাবে না, এমন কাজ করে এরা। আমি ওদিকে তাকি, ওদিকে তাকালে ওর মনে পড়ে যাচ্ছে। যাই হোক, তা বললাম যে যদি শরীরে কোনো অংশ কেটে যায়, যদি শরীরে কোনো অংশ কেটে যায় তাহলে দেখা যায় যে কি রক্ত তঞ্চন হচ্ছে না, হচ্ছে? তাহলে এখন রক্ত তঞ্চন না হওয়ার অনেক কারণ থাকতে পারে, তার মধ্যে একটা কারণ কি হচ্ছে হিমোফিলিয়া নামক রোগ। হিমোফিলিয়া নামক রোগ এর মেলো 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 মেলো। আচ্ছা এবার হচ্ছে, এবার শোন, এবার হিমোফিলিয়া হওয়ার কারণ হচ্ছে কি এক্স ক্রোমোজোমে অবস্থিত একটা জিন আছে। এক্স ক্রোমোজোমের মধ্যে অনেক জিন থাকে। হাওয়া খাচ্ছে, হ্যাঁ জিনের নাম দেওয়া নেই, কি যাও কেন বাচ্চা বাড়ি যাবো কেন, ওটা শুনি কারণ কি। যাও 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 যাও, চলে যাও চলে যাও, বলে যাবে। আচ্ছা তুমি বলো হিমোফিলিয়া কোন ক্রোমোজোমের জন্য হয়? এক্স ক্রোমোজোমের জন্য হয়। তাহলে হিমোফিলিয়া কি বলছে, মানুষের যে বংশগত রোগের ফলস্বরূপ, ভালো করে শুনবা। হ্যাঁ লিঙ্কর জিন তো আগের দিন পড়েছিলাম না, পরে বলছি। আচ্ছা মানুষের যে বংশগত রোগের ফলস্বরূপে আঘাতপ্রাপ্ত বা ক্ষতস্থান থেকে কি হয় রক্ত তঞ্চন হয় না, রক্ত বেরিয়ে যায়, তাকে আমরা কি বলবো, হিমোফিলিয়া রোগ। এই রোগটার কারণ কি এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনের মিউটেশন হয়ে গেল। এবারে এই হিমোফিলিয়া দু ধরনের হতে পারে, তিন ধরনের হতে পারে, হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি আর হিমোফিলিয়া সি। তারপর হচ্ছে এই হিমোফিলিয়া এ কে বলা হয় ক্লাসিক্যাল হিমোফিলিয়া, মানে ম্যাক্সিমাম রোগের মধ্যে এই রোগটা দেখা যায়। বলছে যে এর কারণ হচ্ছে সর্বপ্রথম এবং সর্বাধিক প্রাপ্ত হিমোফিলিয়া রক্ত তঞ্চনের VIII ফ্যাক্টর, মানে 8 নাম্বার একটা ফ্যাক্টর রক্ত তঞ্চনের জন্য বিভিন্ন ফ্যাক্টর দায়ী থাকে। তার মধ্যে 8 নাম্বার ফ্যাক্টর বা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, মানে হিমোফিলিক মানে কি রক্ত তঞ্চন হয় না, আর অ্যান্টি হিমোফিলিক মানে কি রক্ত তঞ্চন হবে। এটার জন্য কোন ফ্যাক্টর দেয় 8 নাম্বার ফ্যাক্টর উৎপন্নই হয় না। বলে হচ্ছে কি এই রোগে ফলে এই রোগ হয়। তাহলে হিমোফিলিয়া এ কার জন্য হয়, 8 নাম্বার ফ্যাক্টর না উৎপাদনের জন্য। এবার 8 নম্বর ফ্যাক্টরের অপর নাম কি, অ্যান্টি ঠিক আছে পরেরটা হিমোফিলিয়া বি, এটাকে বলা হচ্ছে কি ক্রিসমাস ডিজিজ। হিমোফিলিয়া বি কে কি বলা হয় ক্রিসমাস। বলছে কি এক্ষেত্রে রক্ততঞ্চনের 9 নাম্বার IX নাম্বার ফ্যাক্টরটা তৈরি হয় না, তাই আচ্ছা এই IX নাম্বার ফ্যাক্টরকে বলে ক্রিসমাস ফ্যাক্টর রক্তের। এগুলো কিন্তু MCQ টাইপের কোশ্চেনে আসবে যে ক্রিসমাস ফ্যাক্টর কোনটি, 1 নাম্বার ফ্যাক্টর, 8 নাম্বার ফ্যাক্টর, 9 নাম্বার ফ্যাক্টর, 10 নাম্বার ফ্যাক্টর। উত্তর কি হবে 9 নাম্বার ফ্যাক্টর, হয়েছে। আচ্ছা এরপরে চলে যাচ্ছি হচ্ছে হিমোফিলিয়া। আচ্ছা এটাকে আবার হচ্ছে রয়্যাল হিমোফিলিয়া বলা হচ্ছে। ইংল্যান্ডে রানী ভিক্টোরিয়ার বংশধরের মধ্যে এই রোগটা একবার দেখা গেছিল, তাই এটাকে কি বলা হচ্ছে রয়্যাল হিমোফিলিয়া। আচ্ছা হিমোফিলিয়া সি ফ্যাক্টর XI মানে 11 নম্বর ফ্যাক্টরে যদি কোনো রকম অভাব থাকে, 11 নম্বর ফ্যাক্টরে যদি
অভাব থাকে তাহলে কি হচ্ছে, রক্ততঞ্চনে বাধা পায়। আচ্ছা, এক্ষেত্রে একটা প্রচ্ছন্ন জিন আছে 4 নাম্বার জিন অটোজোমে অবস্থান করে। পপুলেশনে এর খুব প্রকোপ কম। আচ্ছা, হিমোফিলিয়া রোগ সাধারণত খুব একটা মানুষের হয় না, তবে মোটামুটি 10 কোটি স্ত্রীলোকের মধ্যে মোটামুটি একজনের এই রোগে আক্রান্ত হয়। 10 কোটি স্ত্রীলোকের মধ্যে একজনের আক্রান্ত হয়। কারণ হিমোফিলিক রোগ এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন দ্বারা উৎপন্ন হয়। হিমোফিলিয়া ও এ রোগের জিন এক্স ক্রোমোজোমের দীর্ঘভাবে প্রান্তভাগে থাকে। প্রচ্ছন্ন জিন, আচ্ছা এগুলো তো তোমরা রিডিং পড়ে নিতেই পারবা। লক্ষণে চলে আসি। হিমোফিলিয়ার লক্ষণ কি হবে? হাত ও লাল কালিতে লিখেছে। আচ্ছা, হিমোফিলিয়ার লক্ষণ কি হবে? ওই তো রক্তক্ষরণের জন্য একটা রক্ততন্ত্র হয়। না, কেটে গেলে রক্ততঞ্চ, রক্তক্ষরণের বিষয়টা আলাদা হয়ে গেছে। উত্তরাধিকারে চলে আসি। আচ্ছা, এটা কি বললাম, হিমোফিলিয়া কোন ক্রোমোজোমের মাধ্যমে হয়? এক্স ক্রোমোজোম, তাই না? এবার এইটা হচ্ছে তাহলে পিতা মাতার বিয়ের পরে যে কচি হবে তার মধ্যে হিমোফিলিয়া হবে কি হবে না সেটা আমাদের জানতে হবে। ওই কচি বাচ্চা, সন্তান ও শিশুর মধ্যে পার্থক্য। সন্তান আর শিশুর মধ্যে কোনো পার্থক্য নেই। এবার সন্তান মানে হচ্ছে যে নতুন অপত্য সৃষ্টি হচ্ছে তাকে সন্তান বলা হয়। তাহলে ওই যে সদৃশ সমাজে সন্তান বলা হয়েছিল, কিন্তু অসদৃশ সমাজে এই চিকার করতে দিবা ওই শিশু। আচ্ছা, আমি খুঁজছি হচ্ছে মার্কার, কোথায় আছে গো? এটা নীল কালারের, কালোটা পাওয়া যাচ্ছে না। দেখ, ঠিক আছে, ওটা ওখানে পড়ে আছে। নিচে ও পেয়েছি। হ্যাঁ, দেখে নাও। এই শোনো, দেখো মনে করো বাহক মাতা, ভালো করে শুনবা, কোন একটা মায়ের হিমোফিলিয়া হচ্ছে বাহক হয়েছে, আর হচ্ছে পিতার হিমোফিলিয়া বাহক নয়। কি বলছে? বলছে বাহক মাতার সাথে স্বাভাবিক পিতার বিবাহ। হ্যাঁ, ছুটিতে দেরি আছে তো, আধ ঘন্টা তো আমার লাগবেই নাকি, লাগবে না? হ্যাঁ, কি হবে, নোটই তো লেখাবে, মুখস্থ করে নেবা, কি বুঝবা, বোঝাই কিছু কিছু ইতিহাস বোঝাতে হয়। আবার কেন বাবরকে মারা হলো? আমাদেরই ভালো করে লক্ষ্য করো, কিছুই বোঝায় না। আচ্ছা আচ্ছা, নাচানাচি দরকার নেই, এদিকে চলে আসো। এই শোনো, ভালো করে শুনবা। মনে করো বাহক, এই কথা না, না পারি না, চুপ থাকো। হুম, ওই তো বললাম ভালো করে। হুম, ও কিছু করার নেই, সুযোগ বুঝে ও ব্যবহার করবে। তো শোনার দিন আছে। দেখে নাও। এই শোনো শোনো শোনো, এই শোনো, কাকার ফোনে আমাকে কি মনে করে না, কাকে কি বলবে? দেখে নাও। আচ্ছা, এখানে যে স্ত্রী আছে সে হচ্ছে বাহক, সে হচ্ছে হিমোফিলিয়ার বাহক। যে পুরুষ আছে সে স্বাভাবিক, বাহক না। আচ্ছা, হিমোফিলিয়া কোন জিন বহন করবে? এক্স না, মানে কোন ক্রোমোজোম, এক্স না ওয়াই? এক্স ক্রোমোজোম। এখানে বলো, এখানে যে হিমোফিলিয়ার যে বাহক ক্রোমোজোম সেটাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করেছি, এক্স এইচ। এক্স এইচ হিমোফিলিয়া, এই জন্য এইচ। তাহলে এবার বলো তো, এই যে সুদীপ বলবা, এক্স আর এক্স, এক্স এক্স মিলে এক্স এক্স হলো। এটা তাহলে এখন যে তৈরি হলো, এখানে কি কোনো রকম হিমোফিলিয়া আছে কি নেই? অনুমান তুমি বলো। নেই, কেন? ওয়াই, তুমি বলো। এইচ আছে এখানে, নেই তো, এক্স এক্স তো নেই। তার মানে এটা হচ্ছে কি স্বাভাবিক হবে। এটা কেমন হবে? স্বাভাবিক কন্যা। পরেরটা এক্স আর এক্স এইচ। ও কোথায় যে সব ওটা দিয়ে বোঝাও না। এই ছোট কে এই দিয়ে আগে এটা বুঝে না, তারপর ওটা বুঝতে পারবে। আচ্ছা, এবার বলো কি এইচ থাকলে কি হতে, এবার দেখো। এবার দেখো, তাহলে এক্স আর এক্স এইচ, তার মানে কি এক্স এইচ আছে না, তাহলে এই যে মানে বাচ্চাটা হবে, তো এর কি হবে, একটা জিনের মধ্যে হিমোফিলিয়ার বাহক আছে। পরেরটা ওয়াই এক্স, হ্যাঁ এক্স ওয়াই, আর ওয়াই এক্স এইচ, এক্স এইচ ওয়াই। মানে এখানে যে ছেলেটা হবে, পুত্র সন্তান হবে, সেটা কি হবে, বাহক হবে। আর এদিকে যে কন্যা সন্তান হবে সেটা বাহক হবে। মার বাবা কি? এখানে এটা মা, এটা বাবা। না না, মার বাবা বাহক হবে কি না? এখানে মা বাহক প্রকৃতি শুনতেই মনে, অনেকবার বলেছি, মা হচ্ছে বাহক, বাবা স্বাভাবিক।
হ্যাঁ কি করে হ্যাঁ দুজনের বাহক হতেই পারে। এ দেখো, ওই যে আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা তাহলে তাহলে দুজনে যদি বাহক প্রকৃতি হয় কিভাবে দেখে নাও। তাহলে একটা এক্স এই যেটা মায়ের জন্য, আর বাবার ক্ষেত্রে হচ্ছে একটা এক্স থাকে, সে যদি বাহক হয় তাহলে এটা এক্স এইচ হবে আর এটা ওয়াই হবে, তাই তো? তাহলে এক্স এইচ আর এক্স মিলিত হবে এক্স এইচ, তাহলে এই মেয়েটা বাহক হলো। পরেরটা এক্স এইচ আর এক্স এইচ, এই মেয়েটা আর বাঁচবে না। এটা প্রপার হিমোফিলিয়া ও শরীরে দেখা যাবে, এ বাঁচবে না। হয়েছে? এটা কি হবে নোকিয়ান থাকে ওই যে রক্ত যদি বাই চান্স কেটে যায় রক্ত বেরিয়ে যাবে। এটা 2 নম্বর মেয়েদের। 2 নাম্বার মেয়ে। আচ্ছা ওয়াই আর এক্স মিলিত হলে এক্স ওয়াই। আচ্ছা এখানে যে ছেলেটা হলো সে স্বাভাবিক হবে, আর এখানে ওয়াই এক্স এইচ মানে এক্স এইচ ওয়াই, মানে এই যে মেয়েটা হবে এটা কি হবে বাহক। তাহলে আচ্ছা সরি, এখানে যে ছেলেটা হবে সেটা বাহক হবে, এই মেয়েটা বাহক হবে, একটা ছেলে স্বাভাবিক হবে আর একটা মেয়ে হিমোফিলিয়া না হিমোফিলিয়া আক্রান্ত হবে। আর তুমি যে এটা দেখো না এটা বইয়ের সাথে মিলছে না। কোনটা? হ্যাঁ বুঝতে মিলছে না এরা বইয়ের সঙ্গে মিলছে না পুরো মিলছে না। কেন? দেখো তুমি স্বাভাবিক বলতে তুমি যেখানে বাহক আচ্ছা আমি এখানে প্রকটার প্রচ্ছন্ন বলে বোঝেনি, এবার দেখো প্রকটার প্রচ্ছন্নের বিষয়টা বলে দিই। তুমি একেবারে চালাতে হবে। সারা যা হচ্ছে না কি তৈরি হচ্ছে কি আচ্ছা এটা লাগবে না। আমার কাছে আজ তেইশ আমার আছে তেইশ ওই এইচের পাশে ওটা দাগ কেন? হ্যাঁ বলো, আমি আমি এগুলো মানে বলে দিচ্ছি ধরো। চেকার করব না আগে বলবো আর ক্লাস মানে মেয়ে না ছেলে চেকার বোর্ড আর ছক। এটা মেয়ে এটা ছেলে, কি হয়েছে বলো? চেকার বোর্ড অঙ্কন করে তাহলে ওটা করব, আর ছক অঙ্কন করলে তো ছক আঁকতে হবে। চেকার বোর্ড বলতে পুরোটা। চেকার বোর্ড বলে পুরোটা, আর ছক মানে আর অনুপাতে কি যদি দেখাতে বলে অনুপাতটা আলাদা করে বলতে হবে। আচ্ছা ভালো করে শোনো, তোমাদের বইতে একটুখানি এই জিনিসটা অ্যাড করে নেবো। হ্যাঁ এক্স এক্স এ মেয়ে হবে, এক্স ওয়াই এ ছেলে হবে, এক্স এক্স এ মেয়ে হবে, এক্স ওয়াই ছেলে হবে। এই শোনো তোমাদের যে চেকার বোর্ড, এই শোনো তোমাদের বইতে যে চেকার বোর্ডটা আছে না, ভালো করে দেখে নাও, তার নিচে পরিষ্কার করে কোনটা কি জিনিস বলে দেওয়া আছে। দেখো পরিষ্কার বলে দিয়েছে যে এইচ, তার পাশে একটা দাগ আছে, এর মানে হচ্ছে কি প্রকট জিন বহন করে। এইচ এর পাশে দাগ আছে মানে কি প্রকট জিন বহন করে। ক্লিয়ার? 2 নাম্বার বলছে যে স্মল এইচ এর পাশে দাগ আছে, স্মল এইচ এর পাশে দাগ আছে, এর মানে হচ্ছে প্রচ্ছন্ন জিন বহন করে। তাহলে এইচ ওয়ানটা কি প্রকট, ক্যাপিটাল এইচ মানে কি হিমোফিলিয়া প্রকট, আর ক্যাপিটাল স্মল এইচ মানে হিমোফিলিয়া প্রকট নয় প্রচ্ছন্ন। প্রচ্ছন্ন। আচ্ছা এরপরে কি বলেছে? এক্স এক্স ক্রোমোজোম আচ্ছা আরেকটা হচ্ছে এই ব্যাকা, এরকম একটা দিয়েছে মানে দাগটাকে দেখিয়ে দিয়েছে। হ্যাঁ এটা হচ্ছে কি ওয়াই ক্রোমোজোম, এটা কি বলেছে ওয়াই ক্রোমোজোম। আচ্ছা তাহলে আরেকবার রিপিট করছি যে হিমোফিলিয়া বহনকারী ক্রোমোজোম কোনটি? কোন ক্রোমোজোম হিমোফিলিয়া বহন করতে পারে, এক্স না ওয়াই? বলছে যা শক্তি আছে, ও লরি নাকি পিঠে করে নিয়ে যাবে? এক্স 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 ক্রোমোজোম, ঠিক আছে। ওয়াই পারেটা কি হ্যাঁ আসলে এক্স ক্রোমোজোম গঠিত একটা রোগ তো ওই জন্য, বড় হয় বলে কিছু নেই, ওয়াই ক্রোমোজোমে ওটা থাকতে পারে না। আচ্ছা এবার শোনো, তাহলে আমি এখানে বললাম যে ক্যাপিটাল এইচ মানে কি প্রকট, স্মল এইচ মানে প্রচ্ছন্ন, হয়ে গেছে। ছয় ছয় দন্তের নয় নয় পাশে দাগ কেন? দাগ দিয়েছে প্রকট আর প্রচ্ছন্ন বোঝানোর জন্য, মানে এখানে দাগ আছে মানে কি এগুলো এক্স ক্রোমোজোম, দাগ আছে মানে এক্স, আর এখানে মাথাটা মুড়িয়ে দিচ্ছে মানে ওয়াই। আমি তোমাদের এই জন্য দেখো বইয়ে যে চেকার বোর্ড আছে তার সাইডে সাইডে উপরে এক্স ওয়াই লিখে দিয়েছি, পাশে এক্স এক্স লিখে দিয়েছি, যাতে তুমি বুঝতে পারো যে ছেলে হচ্ছে না মেয়ে হচ্ছে। পরিষ্কার? এবার ভালো করে শোনো। আচ্ছা এবার দেখো এইচ আর এইচ হয়েছে, দুটোই কি প্রকট না?
দুটোই কি প্রকট, তাহলে এইচ আর এইচ মিলিত হয়ে কি তৈরি হবে? ক্যাপিটাল এইচ, ক্যাপিটাল এইচ। তাহলে এখানে মেয়ে হলো না ছেলে হলো? দেখো এই মেয়ে হলো, তাহলে এই কন্যাটা কেমন হবে? হ্যাঁ দেবো বলেছিলাম কিন্তু হচ্ছে না, কিন্তু হচ্ছে না বাই চান্স। বাই চান্স, কিছু করার নেই। তাহলে এই ক্ষেত্রে বলো, সেক্ষেত্রে কি হবে? বলো বলো বলো। এক্ষেত্রে যে কন্যা সন্তানটা তৈরি হবে সেটা কেমন হবে? স্বাভাবিক হবে। এরপরে H1 আর এটা ওয়াই ক্রোমোজোম আছে, তাহলে এখানে এক্স আর ওয়াই হলো, তাহলে এখানে যে পুত্র সন্তানটা হলো স্বাভাবিক, স্বাভাবিক। এরপরেরটা এক্স আর এক্স আছে, তাহলে এইচ, স্মল এইচ আর ক্যাপিটাল এইচ আছে, তাহলে আমরা ক্যাপিটাল এইচ আগে লিখবো, স্মল এইচ পরে লিখবো। এক্ষেত্রে দেখো এই যে এইচ ক্রোমোজোম, স্মল এইচ যে ক্রোমোজোমটা আছে, ঠিক আছে, এক্ষেত্রে বাচ্চাটা কেমন হবে? বাহক হবে। এর পরেরটা এইচ আর ওয়াই, আচ্ছা ওয়াইটাকে এরম ভাবে দিয়েছে, তো এখানে পুত্র সন্তান হয়েছে, তাহলে সেটা কেমন হবে? এটা কেমন হবে? হিমোফিলিক পুত্র হবে, আক্রান্ত হবে। বোঝা গেল? মুখ তো শুনলে ঠিক আছে। আচ্ছা তাহলে এবার একটা কথা বলো তো, এই হয়েছে হয়েছে শোনো, তাহলে এখন একটা কথা শোনো। এখন কথা হচ্ছে যদি বইয়ে যেটা বলেছে কোশ্চেনটা, বাহক মাতার সাথে বাহক মা, তাহলে বাহক মা মানে কি? আচ্ছা এদিকে আমরা এক্সেস নিয়েছি না, তাহলে এটা মাতা, তাহলে এই যে এইটা কি হচ্ছে? প্রকট, এটা কি? প্রচ্ছন্ন হয়ে গেছে। আচ্ছা তাহলে এখন বাহক মাতা একটা, ওই জন্য প্রকট। আচ্ছা পরেরটা, আর এটা আর পিতা কেমন বলেছে? স্বাভাবিক পিতা। বাবা কেমন? বাবা হচ্ছে স্বাভাবিক, বাবা হচ্ছে স্বাভাবিক, বলছে ভালো, দেখিয়ে দেবো, দেরি আছে। তাহলে এখন বাহক মাতার সাথে স্বাভাবিক পিতার যদি মানে বলো বিয়ে হয় আর কি, তারপরে যদি যে অপত্য নতুন সৃষ্টি হবে তাদের মধ্যে, বা যে সন্তান তৈরি হবে তার মধ্যে হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কোথায় বেশি না কম? দেখো যে মেয়ে তৈরি হচ্ছে তার হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ দুটো মেয়ে দেখো, একটা মেয়ে বাহক হবে, একটা মেয়ে কেমন হবে? স্বাভাবিক হবে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে কি হবে? একটা ছেলে স্বাভাবিক হবে কিন্তু অন্য ছেলেটা কি হবে? হিমোফিলিয়ায় আক্রান্ত হবে। ছেলেটা বেশি আক্রান্ত হয়। ওরে যার আক্রান্ত হয়েছে মরেই যাবে, ও বাঁচবে না, কুচি উৎপাদনের সম্ভাবনা নেই। হ্যাঁ না হলে না হতো আরো মঙ্গল, আরো মঙ্গল। হ্যাঁ না যদি হয় তাহলে সে যদি মানে তার যদি হিমোফিলিয়া হয় সে মারা যাবে, স্বাভাবিক ব্যাপার। আচ্ছা এবার শোনো, এই এই কি আমার ভাষায় কি? কাট, কাটিং, কেটে দেবো। আচ্ছা এবার একটা জিনিস দেখো, তাহলে মেয়েদের মধ্যে হিমোফিলিয়া 10 কোটির মধ্যে একটা কেন হয় বলো? স্ত্রী লোকের মধ্যে হিমোফিলিয়া 10 কোটির মধ্যে একটা কেন হয়? দেখো ভালো করে, এক্স এক্স, আমি যেখানে দাগ দিচ্ছি সে হচ্ছে বাহক, যেখানে দাগ দিলাম সেটা হচ্ছে বাহক। আচ্ছা আমি এইচ লিখি, হলো। আর স্বাভাবিক এক্স ওয়াই হয়ে গেছে। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, যদি এখানে এক্স এর এখানে বাই চান্স এইচ হয়, তার মানে এইখানে যে পুরুষটা হলো সে কি হবে? আক্রান্ত হবে। এক্স ওয়াই লিখেছি, এক্স এইচ ওয়াই, ভালো করে শোনো, এক্স এইচ ওয়াই, এই যে পুরুষটা হবে হিমোফিলিয়া আক্রান্ত হয়ে মারা যাবে। এবার এক্স এইচ ওয়াই এর সঙ্গে কোনো সংকরণ ঘটবেই না, কারণ ছেলে তো মরে গেল। সংকরণ নামে তাহলে হলে শুধুমাত্র বাহক কি হতে পারে? মেয়েরাই এটা হতে পারে, ছেলেটা কখনো বাহক হবে না, হলো। যদি পুত্র সন্তান হয় তাহলে অটোমেটিক মারা যাবে। আচ্ছা এবার হ্যাঁ বলো। ছেলেরা বাহক হবে না, না ওটা ওটা অন্য রোগ হয়েছিল, ওটা থ্যালাসেমিয়া হতে পারে, বুঝতে পারলাম কি? মেয়েরা কারণ ছেলেরা বাহক হতে পারে না, ছেলেদের দুটো এক্স ক্রোমোজোম নেই তো, ছেলেদের একটা এক্স একটা ওয়াই, তাই এখন যদি এই এক্স ক্রোমোজোমে হিমোফিলিয়া থাকে তাহলে হিমোফিলিয়া প্রকট পাবে, প্রকটতা পাবে, সেই বাচ্চাটা কি হবে? হিমোফিলিয়া রোগ হবে, সে মারা যাবে। বাচ্চা যদি ছোটবেলায় মরে যায় তাহলে আর বংশ বিস্তারে তো অংশগ্রহণ করলো না, তাহলে হবে না।
এইটা করা হয়। আজকের দিনে বিয়ে করার আগে এগুলো একটু যাচাই করে নেওয়া হয়। কিন্তু যারা জেনেটিক কমিউনিটি হ্যাঁ যারা সময় পায় না এইসব জিনিসপত্রের, তাদের ক্ষেত্রে প্রবলেম হয়। কি বলবো, না না ওর এসব হবে না। ও গুড বয় ছেলে, ছেলেমেলে মজা নিচ্ছে ভালো দিয়ে। আচ্ছা এবার একটু, ও পারছে না, ও আর নিতে পারছে না। এবার এবার চলেছি বর্ণান্ধতা। আচ্ছা আমাদের চোখের ভেতরে অনেকগুলো অংশ আছে, আর চোখের ভেতরে ছবি কোন অংশে গঠিত হয়? রেটিনাতে গঠিত হয়। রেটিনাতে কত ধরনের কোষ থাকে? দু ধরনের, কোন কোষ আর রড কোষ। আচ্ছা বলো তো তানিয়া, রড কোষ, আমাদের চোখে তো রড কোষ থাকে, সেটা কিসে সাহায্য করে? মানে দেখতেই তো, মানে কম আলোতে না বেশি আলোতে দেখতে সাহায্য করে রড কোষ? কম আলোতে। বিড়াল দেখেছো রাত্রিবেলা চোখগুলো বুঝে যায় না, আর লাইট জ্বলে চোখের মধ্যে, ওটা হচ্ছে রড কোষের জন্য। বুঝতে পেরেছো? ওই জন্য কুকুর বিড়ালের রাত্রিবেলা দেখতে পাই, আমাদের চোখে রড কোষের পরিমাণ খুবই, ওই জন্য আমরা রাত্রিবেলা দেখতে পাই না। আর ওরা কালার দেখতে পায় না, ওদের চোখে কালার নেই, সবাই সাদা কালো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। বুঝতে পেরেছো? পরেরটা। আরে রাত কেন আরেকটা কথা ভালো, হ্যাঁ সজনে হাতে করে টাকা পয়সা পেতে এখন বই বিক্রি করে খাচ্ছে। আরে একটা এক্সট্রা বয়স আচ্ছা বর্ণান্ধতে চলে আসি। বর্ণান্ধ কাকে বলে? দেখো, মানুষের চোখে রেটিনায় অবস্থিত কোন কোষ, পেজ নাম্বার 85 একদম নিচের দিকে, কোন কোষ বর্ণ দেখতে সাহায্য করে? এবার হচ্ছে কি করে বর্ণান্ধ হয় মানুষ, দেখো যারা বিভিন্ন বর্ণের পার্থক্য করতে পারে না তাদের বলা হয় বর্ণান্ধ, কাদের বলে কালার ব্লাইন্ড। আচ্ছা কালার ব্লাইন্ডে কিন্তু অনেকই সরকারি সুযোগ সুবিধা পায় না। গুগলে গুগলে আছে কালার ব্লাইন্ড চার্ট আছে, 8 লেখা থাকে, 5 লেখা থাকে এরকম। ব্যাপারটা হচ্ছে লাল বর্ণান্ধকে বলা হচ্ছে কি প্রোটানোপিয়া। কি বলা হচ্ছে লাল বর্ণান্ধটাকে? প্রোটানোপিয়া। মানে ধরো আমার বর্ণান্ধ যদি, ধরো আমার লাল বর্ণান্ধতা আছে, আমি তাহলে ওকে কি দেখবো? দেখো ও হচ্ছে লাল কালারের জামা পরে এসছে না, আমি তোকে লালের জায়গায় সবুজ দেখবো। আর ও মোটামুটি সবুজ পরে এসছে, ওর সবুজের জায়গায় আমি লাল দেখবো। এটা সবুজ দেখছো লাল, লাল দেখছো ওটা লাল। এ তোমার ব্যাগের রং লাল না? না না নীল নীল, না না সবুজ সবুজ। না না কালো ওই যে ওর বোতলটা সবুজ। তাহলে আচ্ছা এবার চলে এসেছি না, আমার একটা বন্ধু ছিল, আমি জানতাম না, পরবর্তীতে বিএসসি পড়তে একটা টিউশনে এসেছিল, ও ইঞ্জিনিয়ারিং করতে গিয়ে আর হয়নি। আমি বললাম, কেন? বলছে আমি বর্ণান্ধ। আমি তাই? তুই সত্যি তো, এইটা রং বল। বলছে লাল। এই মা, তুই তো লাল ঠিকই বললি। বলে আমি জানি সবুজ মানে লাল। ওই জন্য লাল বলেছে। ধরো তুমি লাল পড়ে আছো, তো আমার বর্ণান্ধ হলে আমি ওটাকে সবুজ দেখবো, তা আমি সবুজ বস্তুকে লাল দেখছি। বুঝতে পেরেছো? বা লাল বস্তুকে সবুজ দেখছি, তাহলে আমি কি বলবো? ধরো ওটা লাল রং আছে, আমি দেখছি সবুজ, এবার আমি তো পড়েছি যে আমি যাকে সবুজ দেখবো সে হচ্ছে লাল। তো তুমি লাল পড়ে আছো, আমি কি দেখলাম? সবুজ। আমি বলবো কি? লালই বলবো, কারণ আমি জানি লাল রং আমি দেখছি মানে ওটা সবুজ হবে। ওই ইঞ্জিনিয়ার যারা হয় তাদের ওগুলো করতে দেয় না। আরে কালার দেখবে না কিছু, না ব্যাপার আছে অবশ্যই, কিছু একটা ব্যাপার আছে। হ্যাঁ ইঞ্জিনিয়ারে অনেক কোনো ভাগ টাগ থাকে তো, বেসিকে বিটেক করতে হয় বা ডিপ্লোমা করতে হয়। এবার আমাদের সায়েন্সের ডিগ্রি থাকলে ডিপ্লোমা অটোমেটিক হয়ে যায়, বিটেক থেকে শুরু করতে হয়। 2 লাখ টাকা দেবো এমনি সার্টিফিকেট দিবেন। সার্টিফিকেট নাকি দিয়ে বাড়ি বানাবা? বিল্ডিং, সিভিল ইঞ্জিনিয়ার। বানাবে দেখবে ওকে 2 বছরে যাবো, 3 বার পরীক্ষা দেবো, সার্টিফিকেট চলে আসবে। ইয়েস, তারপরে আইডি তো ম্যাক্সিমাম ইডি আছে। কত হল? রাস্তা তৈরি করার পর আচ্ছা এবার চলে আসি সবুজ বর্ণান্ধতা। সবুজ বর্ণান্ধতাকে বলে ডিউটেরানোপিয়া। কি? একদম নিচের দিকে দেখো, আগের পেজে। হ্যাঁ এরপর হচ্ছে নীল বর্ণান্ধতা। নীল বর্ণান্ধতাকে বলা হচ্ছে কি ট্রাইটানোপিয়া। ট্রাইটানোপিয়া, এটা মুখস্থ রাখবা। লাল বর্ণান্ধতাকে কি বলা হয়? প্রোটানোপিয়া। সবুজ বর্ণান্ধতাকে কি বলে? ডিউটেরানোপিয়া। আর নীল বর্ণান্ধতাকে ট্রাইটানোপিয়া। আচ্ছা এবার হচ্ছে যে রোগের ক্ষেত্রে মুখ্য বর্ণ লাল, সবুজ, নীল। কম্পিউটার শেখে কে? কম্পিউটার শেখে কে? কম্পিউটার কোন টেকনোলজিতে আলো দেয়? মানে কম্পিউটার যে বোর্ড স্ক্রিন থাকে, কোন টেকনোলজি? খেয়াল করো, দেখবে ওখানে দেখা থাকে RGB। দেখবা যে দেখবা যে আর ব্যানার বানালে
CYMK। ভালো জানো তো তাহলে। আসি RGB, এই শোনো, RGB। তোমার ব্যানার কালকে মানে দাও তাহলে এখন কথা হচ্ছে এই যে RGB, এটাকে বলা হয় কি খুব বেসিক কালার, কি বলা হয় খুব সাধারণ কালার। এই কালারগুলোকে মিক্স করে পৃথিবীর যে কোনো রকম কালার তৈরি করা সম্ভব, এই জন্য একে বলে কি RGB টেকনোলজি। দেখো যে বিভিন্ন রকমের লাইট থাকে, তার থেকে লেখা RGB, হ্যাঁ কোন জায়গায় থাকে না? তা RGB লাইট কেন বলে? পাহাড় লেক জি হচ্ছে গ্রিন আর জি ব্লু ব্লু। গ্রিন হুম। আচ্ছা, কারণ এই যে বর্ণান্ধতার কারণ, বর্ণান্ধতা হচ্ছে সাত, ওই দেখো এই যে ওই তো মারো, বকে যাচ্ছে। আচ্ছা, লাল সবুজ বর্ণান্ধতা হচ্ছে এক্স ক্রোমোজোমের, এই রে বাপ রে বাবু, কি হলো? তো 1 মাস আগে বলেছি। তাহলে বলো তো সুদীপ, বর্ণান্ধ কত রকমের হয় বলো? বর্ণান্ধতা কত ধরনের হয়? 3 ধরনের। কোন কোন রঙের ক্ষেত্রে? সবুজ লাল ও বলবে, তুমি চুপ করে শোনো, চুপ। সবুজ লাল আর নীল। এবার হচ্ছে কি রং দেখতে জানে নীলকে হচ্ছে ওই কি বলতো, ওই আবঝা আবঝা দেখে, বুঝতে পারে না। বেগুনি, নীলের সমস্যা তোমার বেগুনিতে বলছো, কি করে হবে? লালকে লালকে সবুজ সবুজকে লাল ইয়েস। এবার শোনো, কারণে চলে আসো। লাল আর সবুজ বর্ণান্ধতা একদম নিচের লাইন পড়বা, এক্স ক্রোমোজোমের প্রচ্ছন্ন জিনের অবস্থানের কারণে হয়। এক্স ক্রোমোজোমের প্রচ্ছন্ন জিনের অবস্থানের কারণে হয়। আর 7 নম্বর অটোজোমের প্রচ্ছন্ন জিন অবস্থান করলে নীল বর্ণান্ধতা দেখা যায়। কি বললাম? 7 নম্বর অটোজোমের প্রচ্ছন্ন জিন অবস্থান করলে নীল বর্ণান্ধতা দেখা যায়। ও একটা জিনিস, এই যে ভালো করে শুনবা, কোশ্চেনে কিন্তু এখানে কিন্তু লেখায় পরিষ্কার বলা আছে 7 নম্বর অটোজোমের প্রচ্ছন্ন জিন, এক্স ক্রোমোজোমের প্রচ্ছন্ন অবস্থান, মানে প্রকট হলে কিন্তু বর্ণান্ধতা দেখা যাবে না, প্রচ্ছন্ন ভাবে থাকলে বর্ণান্ধতা দেখা যাবে। আচ্ছা, এবার চলেছে বর্ণান্ধতা রোগটি পুরুষদের ক্ষেত্রে অধিক লক্ষ্য করা যায়, কারণ কেবল পুরুষদের দেহে এক্স ক্রোমোজোম একটা উপস্থিত। এখন বাই চান্স যদি মায়ের শরীর থেকে প্রচ্ছন্নভাবে এই জিনটা চলে আসে, এক্স ক্রোমোজোমটা চলে আসে, তাহলে কি হবে? সেই সন্তানটা বর্ণান্ধ হবে, মারা যাবে না। বর্ণান্ধ, বর্ণান্ধ হলে মরে না মানুষ, শুধু চোখে কালার আলাদা দেখে। লালকে সবুজ হয়ে গেছে? কি কি আসবো আসবো, শেষ করে নি এটা। লক্ষণে চলে আসি, লাল সবুজ বর্ণ চিনতে না পারা বা লাল সবুজ বর্ণ দেখতে না পাওয়া। বর্ণান্ধতার উত্তরাধিকার, বাহক মাতার সাথে স্বাভাবিক পিতার বিবাহের ফলাফল। এবার বিয়ে দেবো, আবার একটা বিয়ে, কত বিয়ে পাবো আমরা তিনটে দেখেছো? বিয়ের নেমন্তন্ন পাচ্ছ না, আমি বিয়ে করাচ্ছি। না চারটে বিয়ে তুমি বিয়ে করো ওর দাও ওর ডেটে না চারটে ওই যে ঘটকও, ওই কি জানো তুমি দেখেছো কত বিয়ে করা ও এরা তো তুমি আসার সময় যে কি বিয়ে কি বলছে জানো বলছে বিয়ে করছে না আগের দিন ক্লাস 8-এর পড়াচ্ছিলাম হচ্ছে বয়স সন্ধিকালে কি কি সমস্যা হয়। সেখানে একটা পয়েন্টে লেখা ছিল যে ছেলেপিলে বিয়ে বিয়ে বেশি করে। সত্যি পড়নি তোমরা? আমাদের ছিল না সিরিয়াস না, তোমাদের 8-এ তোমরা পড়নি তো, একই সিলেবাস আমি পড়াচ্ছি, পড়াইনি তার মানে। ও সুন্দর মাস্টার বিয়ে করো ছিল ওরা ছিল অন্তঃক্ষরা বয়স সন্ধি নামে চ্যাপ্টার ছিল। পাশের ঘরে সুজাতা পড়াচ্ছে হুম, দাদা পাশের ঘরে সুজাতা পড়াইনি জিজ্ঞেস করে জিজ্ঞেস কর, তুমি পড়েছো তো? আমি পড়েছি। পড়াইনি তো জিজ্ঞেস করে এখন ধরো আচ্ছা ঠিক আছে। এই জয় ছিল ছিল এটা এইচ ধরো না এটা আবার এটা এইচ ধরা যায় না কেন আচ্ছা, এখানে যেহেতু আমরা রোগটার নাম হচ্ছে বর্ণান্ধতা, কালার ব্লাইন্ডনেস, এর কালার করার জন্য সি লিখেছি আমরা। আর ওটা কি সিমোফিলিয়া এই শোনো, কোশ্চেনে বলেছে যে বাহক মাতার সাথে স্বাভাবিক পিতার বিবাহের ফলাফল। এখানে ক্যাপিটাল সি এর পাশে দাগ দেওয়া আছে, তার মানে এটা প্রকট, প্রকট। আর স্মল সি এর পাশে দাগ দেওয়া আছে, মানে কি এটা প্রচ্ছন্ন। কাজ প্রচ্ছন্ন জিন করবে না, সরি, কাজ প্রচ্ছন্ন ক্রোমোজোম করবে না, প্রকট ক্রোমোজোম করবে, প্রচ্ছন্ন ক্রোমোজোম কাজ করবে। আচ্ছা, পুরুষের শরীরে স্বাভাবিক মানে কি সিটা ক্যাপিটাল আছে, তাই জন্য কিন্তু প্রকাশ পাবে না। ক্লিয়ার? দেখো, প্রথম ক্ষেত্রে যে কন্যা সন্তান তৈরি হবে স্বাভাবিক ক্যাপিটাল সি, তাহলে এ স্বাভাবিক হবে 2 নাম্বার। এরপরে যে পুত্র সন্তান হবে ক্যাপিটাল সি আর ওয়াই ক্রোমোজোম থাকছে, তাহলে এ স্বাভাবিক হবে, কিন্তু স্মল সিতে আছে।
স্মল সি আর ক্যাপিটাল সি, তাহলে এ কি হয়ে গেল, বাহক হয়ে গেল, একদম সেম হয়েছে। পরেরটা হচ্ছে কি, একটা স্মল সি একটা ওয়াই। এটা দেখো এক্ষেত্রে দেখো যেহেতু একটা এক্স ক্রোমোজোমই আছে, সেটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বহন করছে কিসের, হ্যাঁ এই তাহলে আক্রান্ত হবে। আর এ কি হবে না, বর্ণান্ধতে মরে না, বলে না মারা দুম মরেছে। আমাদের দেখবে সবুজ। আচ্ছা এবার চলে আসি হচ্ছে এই যে হয়েছে, চলো মোটামুটি বোঝা গেল জিনিসগুলো। এখন ছুটি এবার হচ্ছে যে এই রোগগুলোকে আটকাতে হবে না, তার কারণগুলো বলে দিই। বিষয়টা হচ্ছে যে আমরা আজকে একটু তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছিল, আর আজকে না বেশি লেট। বাড়ি যেতে তাদের কেন বলেছে, আমাকে তো বললো না ফোন করে, ফোন করে আছে বাবাকে দিন। এই হ্যালো মিস্টার পত্তা বাড়ি যেতে বকা ফোন করব, অফ যখন ফোন করা থাকে ফোন করব। হ্যাঁ এই তো ছেলেবেলা বুঝে গেছি, পড়ার ঘন্টা বাজিয়ে দিয়েছে 11টা। ইয়েস। পড়ার ঘন্টা কথা আচ্ছা এই শোনো, এটা তো বিরাট বড় অপরাধ করে ফেলেছে। এখন স্যার পড়া কামাই করে দিয়েছে, তুমি ভাবতে পারছো পৃথিবী তো কাজে রান্না করছিল। খালি গায়ে নাকি আমার মতো থ্যালাসেমিয়া রোগের ক্ষেত্রে কি, আচ্ছা আগের দিন থ্যালাসেমিয়া পড়েছিলাম, পড়াতেছিলাম, পড়ে এসছো বলো তো, এই যে এটা অঙ্কিতই বলবো, অঙ্কিত পড়ে এসছো তো, ও পড়তে পারোনি, তুমি বলো থ্যালাসেমিয়া রোগ হলে কি ঘটে, হিমোফিলিয়া না থ্যালাসেমিয়া, আগের দিন পড়েছি। ওই যে খেল কি হয় কি বললা, থ্যালাসেমিয়া রোগে কি হয়, রোগ হয় তো রক্তাল্পতা, রক্তাল্পতা মানে রোগ হয় লোহিত রক্তকণিকার মধ্যে থেকে, রক্তটা মানে কি ওটাই বলছি, রক্তাল্পতা মানে হচ্ছে যে লোহিত রক্তকণিকার মধ্যে যে হিমোগ্লোবিন থাকে তার পরিমাণ কমতে থাকে, ফলে হচ্ছে অক্সিজেন বহন করতে আর পারে না। এই জন্য থ্যালাসেমিয়া রোগটা একটা রোগের নাম বলা হচ্ছে কি মাইক্রোসাইটিক অ্যানিমিয়া, মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। বাইরে থেকে ঢোকানোর চেষ্টা করে কিন্তু কত সাপ্লাই দেবে, এখন তো ফ্রিতে কিছু পাওয়া যায় না, টাকা দিয়ে কিনতে হয়তো কি, আমি দিতে পারবে তো নাকি, হ্যাঁ আগে মানুষের এইসব রোগ খুব কম হতো। না চল আর কয়েক কথা এবার চলেছে থ্যালাসেমিয়া রোগে প্রতিরোধে জেনেটিক কাউন্সিল। আচ্ছা বলো তো দিগনগরে কার থ্যালাসেমিয়া আছে, এই যে হেতুনা নগরে দুর্গ কারা আছে জানো না আমাদের পাড়ায় হ্যাঁ হ্যাঁ মোটামুটি আমাদের এদিকে অনেকেরই আছে। হেতুনা দুর্গ বড় আছে হ্যাঁ ওর আছে পাল্টা ইয়ে রিলে চাকরি করে ওই লোক পুরো পাল্টাতে যায় লোক দেখি আর তুমি বিয়েটা দিয়ে দাও, হ্যাঁ ওই ও বিয়ে দিয়ে দিত, ঘটক বলছিল না, ওর বউ তো লিখে দেবো তো কি করবে বলো। থ্যালাসেমিয়া প্রতিরোধে জেনেটিক কাউন্সিলিং এর ভূমিকা দেখো, ব্যাপারটা হচ্ছে যে জেনেটিক কাউন্সিলিং এর বিষয়টা কি বলতো, আজকের দিনে না ওই জাপানের মতো আমাদের ভারতবর্ষের অবস্থা শেষ। মানে জাপানে হিরোসীমাতে আর নাগাসাকিতে পরমাণু বোমা ফেলার পরে ওই বিকলাঙ্গ বাচ্চা কাচ্চা হতো, তারপরে সেখানে প্রচুর রিসার্চ করা হলো যে কেমন মেয়ের সঙ্গে কেমন পুরুষের বিবাহ দিলে যে নতুন সন্তান তৈরি হবে সেটা ভালো হবে, আমার কাছে নিয়ে নিলে ফালতু বকছে। এখন হচ্ছে ভারতবর্ষেও এবং পৃথিবীর বিভিন্ন দেশে একই রোগ দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে কি ধরো মানে পিতামাতা যারা আছে তারা মনে করো এবার নতুন বাচ্চা নেবে, তাহলে তার দায়িত্ব হচ্ছে সরাসরি কাজকর্ম না ছেড়ে তারপরে তো লিখ করে চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ নেওয়া, কাকা থেকে চিকিৎসকের কাছে। কারণ ব্যাপারটা কি হয় বলতো, অনেক না না এটাও হতে পারে, সরাসরি কাজ ভালো করে শুনবে, না না আজকের দিনে এই রোগগুলো এতটাই ভয়ানক, অনেক সময় হয় কি না জেনে বুঝে কিছু করে ফেলার পর দেখা যায় কি মাকে আর বাজাবার জন্য গেল না। মাছ বাজার ইয়ে করে বাচ্চা দেবো হয়েছে না বাচ্চা বাচ্চা সেই রেখে দেয় কি করে সেই গর্ভপাত হ্যাঁ তা সেটা বলবে কি, ডাক্তারের কাছে না গেলে তো আর হচ্ছে না, লাস্ট সিচুয়েশন হসপিটালে গেলে কি বলবে, স্যালাইন দিয়ে ছেড়ে দেবে, বলে ওই তো। দাদা আমাদের মেলায় আছে ওরকম আচ্ছা আছে তো, কি বলতো কে গো? এই যে সুরত দোকান আছে না হ্যাঁ 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 হ্যাঁ। ওর বোন। ও আচ্ছা ঠিক আছে, ওরা বলে হবে না আচ্ছা করছি হবে হতে পারে। করছি হলে মা মরে যাবে নাহলে এই যদি মা মারা যায় কত মরে যাবে না ওর জন্য নতুন টেকনোলজি আছে, আমি তো ওটাই বলছি, এটাকে বলে টেস্ট টিউব বেবি। টেস্ট টিউবে তৈরি করবে টেস্ট টিউবের মধ্যে বাচ্চা তৈরি করা যায়, এই যে টেস্ট টিউব, এর মধ্যে বাচ্চা হয়। কাজকর্ম ওই প্রাথমিক কাজকর্ম করলে হবে না মরে যাবে ইয়েস ঠিক বলেছো, কৃত্রিম ভাবে তৈরি করা যায়। ঠিক আছে, তাই এই হচ্ছে ডাক্তার কাছে পরামর্শ নিতে হবে যে কিভাবে কি করলে যায়, নাহলে বাবা মা মারাও যেতে পারে, এই হচ্ছে কথা। এই সিনেমা অনেক ব্যথা মা মারা যেতে পারে, yes। মানে জিনিসগুলো একটু সিরিয়াস। হ্যাঁ হ্যাঁ দুর্গা ঠিক, কিন্তু ওটা স্বীকৃতি পায়নি, আমেরিকা থেকে একজনা বানিয়েছিল, তারটা স্বীকৃতি পেয়েছে, দুর্গাটা স্বীকৃতি পায়নি, পকেটে টাকা ছিল না, সবাইকে বলতে পারেনি, পায়নি স্বীকৃতি।
বেসিক হিসাব। তাহলে আজকে হচ্ছে তোমাদের পড়া হলো 85। আচ্ছা এই জিনিসগুলোকে শোনো, এই জিনিসগুলো যেগুলো বললাম পড়া তো মুখস্থই করবা, জীবনের পথে তো অনেক বড় হচ্ছে, কতদিন পরে এগোতে হবে ওইসব দিকে, তখন একটু খেয়াল রাখবা জিনিসগুলো, নালে বড় দুর্ঘটনা ঘটতে পারে। অঙ্কিত শুনতে পেয়েছো তো? ওর শুনবে না,